ওয়াচিং আসছে, ওয়াচিং আসলে তখন হচ্ছে বলবেন। একটা ওয়াচিং আসলে আচ্ছা। আহ, যারা যারা আমার বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, তারা অনুগ্রহপূর্বক একটু কমেন্টসে জানাও যে ভাইয়া বোর্ড দেখতে পাচ্ছি, আপনার কথাও ক্লিয়ার শুনতে পাচ্ছি। যদি তোমরা গ্রিন সিগন্যাল দাও তাহলে হচ্ছে আমরা দ্রুত আজকের কোষ রসায়নের বাকি যে যতটুকু ছিল ততটুকু নিয়ে আমরা আমাদের ক্লাসটা মোটামুটি শেষ করে দিব, ঠিক আছে? এবং তোমরা যারা তোমাদের যারা ফ্রেন্ডসরা রয়েছে একটু কাইন্ডলি মেনশন দিয়ে দাও যে খুবই গুরুত্বপূর্ণ টপিক, কোষ রসায়নের ক্লাস শুরু হয়ে গেছে। গতকাল পড়িয়েছিলাম হচ্ছে লিপিড এবং এনজাইম, তারই ধারাবাহিকতায় আজকের আমরা পড়ব হচ্ছে এই অধ্যায়ের প্রথম দিকের চ্যাপ্টার কার্বোহাইড্রেট এবং প্রোটিন। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সামনের আশা করি যে সামনের 1 ঘন্টা সোয়া ঘন্টা তোমরা একটু আমার সাথে থাকবে এবং এই জিনিসটা একটু কষ্ট করে হলেও যেন একটু পড়তে পারো, কারণ এটা তো তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, কিন্তু বিশ্বাস করো প্রতি বছরই কিন্তু অনেক পরিমাণে প্রশ্ন এখান থেকে আসে, ঠিক আছে? সুতরাং এটা আমাদের ভালোভাবে পারতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা তাহলে অধ্যায়টা শুরু করে দিব। ইসমাইল ভাই, আমরা কি শুরু করতে পারি নাকি একটু ওয়েট করব? আচ্ছা, সবাই ক্লিয়ার মোটামুটি বলছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে জয়েন দেই। তোমরাও একটু কাইন্ডলি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও যে ভাই ক্লাস শুরু হয়ে গেছে, চলে আসো। এবং আমার ক্লাসের নিয়ম জানো যে আমি যখনই যা পড়াবো তোমরা অটো কমেন্টস করতে থাকবে। কথা বোঝা গেছে? কারণ কমেন্টস না করলে ক্লাসের ফিডব্যাকটা আমরা মোটামুটি বুঝতে পারি না। তখন আমিও মাঝে মধ্যে কমেন্টস পড়লে একটু টাচে থাকি যে হ্যাঁ ক্যামেরার ওপাশে তোমরা আমার কথা বুঝতে পারছো, ঠিক আছে? কথা না বাড়িয়ে আমি চলে আসি হচ্ছে আমাদের জাস্ট অধ্যায়টাতে। কোষ রসায়ন শুরুর দিকের কথা একটু জুম করি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওকে। এখন কথা হচ্ছে যে অবশ্যই কমেন্টস করে জানাবা যে বোর্ডটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? যদি আর একটু বড় করতে হয় করব, সমস্যা নেই। আচ্ছা ওকে, এখন তাহলে আমরা চলে আসি হচ্ছে যে আমাদের জীবকোষের উপাদান। দেখো প্রথমে লেখা আছে যে প্রোটোপ্লাজমের 60 থেকে 90% পানি। আমরা জানি আমাদের দেহের যত অংশ আছে তার মধ্যে সব থেকে কার অংশ বেশি? পানির অংশ বেশি, ঠিক আছে? যেহেতু আমরা আবার লেখা আছে দেখো বিশেষ তথ্যে কোষের রাসায়নিক গঠনের 70%ই হচ্ছে পানি। এজন্য পানির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফ্লুইড অফ লাইফ। তাহলে সবাই একটু কমেন্টস করো, ফ্লুইড অফ লাইফ বলতে কাকে বুঝাই? লেখো পানি। তাহলে ফ্লুইড অফ লাইফ কি? পানি, ঠিক আছে? এখন যেটা জানতে হবে, ঠান্ডা মাথায় পড়বা, যদি বলা হয় তোমাকে যে আবশ্যিক মৌল কয়টা? 17টা। যদি প্রশ্নটা এমন হয় অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা? অ্যান্সার হবে হচ্ছে 92টা। আবশ্যিক মৌল বললে 17টা, আর যদি আবশ্যকীয় এলিমেন্ট শব্দটা থাকে অ্যান্সার হবে হচ্ছে 92টা। কথা বোঝা গেছে? দেখো লেখা আছে এরপরে পেপটাইড বন্ড আর হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। ভাই ভালো করে খেয়াল করবা, পেপটাইড বন্ড মানে প্রোটিনের সাথে সম্পর্কিত, গ্লাইকোসাইডিক বন্ড মানে অনেকটা গ্লুকোজের সাথে সম্পর্কিত। তাহলে পেপটাইড বন্ড বলতে তুমি কি বোঝো আর গ্লাইকোসাইডিক বন্ড বলতে কি বোঝো? একটু রিডিং পড়ি, কারণ এই বেসিকটা একটু পরে লাগবে। দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ড তাকে বলা হয় পেপটাইড বন্ড। আরেকবার বলি, দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ড তাকে বলা হয় পেপটাইড বন্ড। একটু পরে কাজে লাগবে। এখন দেখি গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা খেয়াল করো, একটু পরে আমরা পড়বো মনোস্যাকারাইড। অনুরূপভাবে দুইটা মনোস্যাকারাইডের মধ্যে যে ধরনের বন্ড তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে যদি ঠান্ডা মাথায় বলি, প্রোটোপ্লাজমের 60 থেকে 90% পানি, কোষের রাসায়নিক গঠনের 70% পানি, যার জন্য পানিকে বলা হচ্ছে ফ্লুইড অফ লাইফ, ঠিক আছে? এবং এখানে আবশ্যকীয় মৌল 17টা, অত্যাবশ্যকীয় এলিমেন্ট 92টা। দুই ধরনের বন্ড রয়েছে, একটা হচ্ছে পেপটাইড বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ড তাকে বলা হয় পেপটাইড বন্ড। আর দুইটা মনোস্যাকারাইড সমূহ বা অনেকগুলো মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ড তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। কথা বোঝা গেছে? চলে আসে মোটামুটি। তোমরা কমেন্টসে হচ্ছে জানাও যে
অত্যাবশ্যকীয় এলিমেন্টস কয়টা, অত্যাবশ্যকীয় এলিমেন্টস কয়টা, মৌল না কিন্তু, অত্যাবশ্যকীয় এলিমেন্টস কয়টা। এখন আমরা অধ্যায়ের প্রথম টপিকে আসি, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেটের মধ্যে ব্যাপারটা হচ্ছে, ঠান্ডা মাথায় বলি, কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন বা এদের ডেরিভেটিভস বা উদ্ভূত যৌগ। তাহলে কার্বোহাইড্রেট কি? পলিহাইড্রোক্সি অ্যালকোহল অথবা পলিহাইড্রোক্সি কিটোন, তাদের ডেরিভেটিভস, মানে অ্যালডিহাইড বা কিটোন। সেই অ্যালডিহাইড কিটোনে হাইড্রোক্সিল মূলক থাকবে অনেকগুলো, ঠিক আছে। হাইড্রেটস অফ কার্বন অপর নাম। এটা একটু জাস্ট এমসিকিউর জন্য পড়ে রাখবা যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। সবাই কমেন্টস করো যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত কত? 1:2:1, 1:2:1, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছে। দেখো, উদ্ভিদের শুকনো ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট? 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট। তাহলে একটু কমেন্টস করো সবাই, উদ্ভিদের শুকনো ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট বলো ভাইয়া? 50 থেকে 80% কার্বোহাইড্রেট। দেখছো, ম্যাট 10-11তে এসেছে একবার, আবার 16-17তে একবার এসেছে। এবার আমরা আসি কাজের ক্ষেত্রে। কাজটা আমরা কিভাবে পড়বো? আচ্ছা, আমরা আগে কিওয়ার্ড গুলো মার্ক করি। ঠান্ডা মাথায় বুঝবা, যখন এরকম অনেক বড় জিনিস দেখবা না, তুমি একটু রিডিং পড়বে। রিডিং পড়ার পরে নিজের মতো করে, বা আমরা যেভাবে তোমাদেরকে সাজেশন দিব বা ডিরেকশন দিব, সেই অনুযায়ী তোমাদেরকে কিওয়ার্ড গুলো মার্ক করতে হবে, যেন পরীক্ষার আগে রিভিশন দিলে কিওয়ার্ডটাই মাথায় থাকে। তাহলে আমরা কাজ কিভাবে পড়বো? খেয়াল করো, কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে, কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস। কার প্রধান উৎস? শক্তির প্রধান উৎস। দেখো লেখা আছে উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে কার্বোহাইড্রেট কি করে? এখানে কিওয়ার্ডটা হচ্ছে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। দেখা আছে উদ্ভিদের গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। কি বললাম? কার্বন কাঠামো প্রদান করে। এরপর এটা দেখো কিওয়ার্ডটা কি, যে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? লুব্রিকেন্ট হিসেবে। এরপরে দেখো লেখা আছে কি, উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। বোঝা গেছে? তাহলে এগুলোই মোটামুটি আমরা কমন জিনিসগুলো একটু জানবো। এখন আমরা মোটামুটি পড়লাম, কিওয়ার্ড গুলো পড়লাম। এরপরে আমরা যে ধারণাটা করব সেটা হচ্ছে, এটা কোন ট্রিক্সে পড়তে পারি। দেখো, ট্রিক্সটা হচ্ছে এরকম, যদি বলি, ট্রিক্সের নাম হচ্ছে সকল বিপাক। কি বললাম বলো? সকল বিপাক, ঠিক আছে, সকল বিপাক। ভাইয়া ব্যাপারটা কেমন সেটা হচ্ছে, দেখো শতে খেয়াল করো, ভাইয়া পড়াই দিছি, তোমরা জাস্ট দেখবা। সকল বিপাক, শতে কি? সকল শতে শক্তির প্রধান উৎস পড়িয়েছি, শতে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান পড়িয়েছি, ঠিক আছে। আবার শতে সঞ্চয়ী পদার্থ, তিনটা স শেষ, শক্তি, সাপোর্টিং টিস্যু, সঞ্চয়ী পদার্থ, স শেষ। এখন খেয়াল করো কতে কি আছে। কতে ভাই ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে তো ভাইয়া আপনি একটা ক পড়াইছেন। কি ক? কার্বন কাঠামো। তাহলে একটা কয় কি? কার্বন কাঠামো। আবার আরেকটা কয়ে লিখে রাখতে পারো যে বিভিন্ন চক্র, কেলভিন চক্র, ঠিক আছে, এখানেও হেল্প করে কে? কার্বোহাইড্রেট। যদি বলি ক্রেবস চক্র, এখানে হেল্প করে কে ভাইয়া? কার্বোহাইড্রেট। যদি বলি কো এনজাইম, কি বললাম? কো এনজাইম, এই কো এনজাইমে হেল্প করে কে? তৈরি করতে সাহায্য করে কে? কার্বোহাইড্রেট। তাহলে দেখো কতে কিন্তু অনেকগুলো, এই কতে কার্বন কাঠামো রয়েছে, কতে কেলভিন চক্র, ক্রেবস চক্র, কোএনজাইম তৈরিতেও সাহায্য করে কার্বোহাইড্রেট, জানলাম। ভাইয়া লতে কিন্তু পড়ছি, দেখো সঞ্চয় পদার্থ কি? দেখো তো ভাইয়া, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। বোঝা গেছে? আর বিপাকটা কি? দেখো তো ভাইয়া, বিপাকে হচ্ছে দুইটা অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে অ্যামিনো অ্যাসিড। কি বললাম বলো? ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে এগুলো হচ্ছে বিপাক করে। তাহলে ঠান্ডা মাথায় ট্রিক্সটা হচ্ছে সকল বিপাক। আমি লাস্ট বার রিপিট করি, আশা করি বুঝতে পেরেছো। কিওয়ার্ড গুলো মার্ক করলাম, সকল বিপাক। সবাই কমেন্টস করো, সবাই গণহারে কমেন্টস করো, সকল বিপাক, কমেন্টস করো, সকল বিপাক, ঠিক আছে। এখন বলতে পারো ভাই আপনি তো কমেন্টস দেখছেন না। কমেন্টস আমি তো দেখবই, কিন্তু আমার ক্যামেরার উপাশে কিন্তু আমাদের কোচিং এর ম্যানেজমেন্ট ভাই জিল্লুর ভাই এসেছে, কিন্তু আপনার কমেন্টস দেখছে, কথা বুঝতে পেরেছো, এবং আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, এবং একটু পরে কমেন্টস পড়বো। খেয়াল করো, সকল বিপাক। শতে হচ্ছে কি বলো ভাইয়া? শক্তির প্রধান উৎস, সাপোর্টিং টিস্যুর উপাদান, এরপরে সঞ্চয়ী পদার্থ। কতে কার্বন কাঠামো, কতে কেলভিন চক্র, ক্রেবস চক্র, কো এনজাইম। বিপাকে হচ্ছে, আর লতে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লুব্রিকেন্ট,
আর বিপাকে হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড বিপাক করে। আশা করি কার্বোহাইড্রেটের কাজ নিয়ে আর কোনো সমস্যা হবে না। সবাই কমেন্টস করো সকল বিপাক। হ্যাঁ, সকল বিপাক। মোটামুটি এবার আমরা চলে আসি কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। জাস্ট রিডিং পড়ে যাব, খুব একটা যেগুলো দ্রুত টানতে হবে সেভাবে আমরা করব। দেখো, প্রসিড করব। কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন স্বাদের ভিত্তিতে সুগার ও নন সুগার। এরপর দেখো কি লেখা আছে, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে লেখা আছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। কথা বুঝতে পেরেছো? এগুলো কি একটু পরে আমরা বলছি। কি লেখা যে মনোস্যাকারাইড, এখানে ইম্পর্টেন্ট, রাসায়নিক অণুর ভিত্তিতে মনোস্যাকারাইড হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, মানে কোন কার্বোহাইড্রেটে কেমন কার্বন থাকে, এরকম ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এগুলো সবই কিন্তু মনোস্যাকারাইড। একটু পরে ডিটেলসে যাব। ডাইস্যাকারাইড দেখো, মানে দুইটা মনোস্যাকারাইড নিয়ে তৈরি হবে, সুক্রোজ, সিলোবায়োস, ম্যালটোজ, নট মল্টেজ। আগের দিন বলেছি ওকার থাকলে যৌগ, যদি বলি লাস্টে এসি আসে তখন হবে হচ্ছে এনজাইম। তাহলে মল্টোজ যৌগ, মল্টেজ এনজাইম। ঠিক আছে, এরপরে আসি পলিস্যাকারাইড, গঠন সহায়ক আর সঞ্চিত, সেলুলোজ, পেকটিন। কথা বোঝা গেছে? সঞ্চিত হচ্ছে স্টার্চ এবং শ্বেতসার। আর বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আছে হচ্ছে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, মানে বিজারক শর্করা আর হচ্ছে অবিজারক শর্করা। জাস্ট একটু রিডিং পড়ে রাখলাম সুবিধার জন্য। এখন তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও যে একটু আগে বলেছিলাম যে সকলের লতে আমি কি কমেন্টস করতে বলেছিলাম, সকলের লতে কি কমেন্টস করতে বলেছিলাম, ল দিয়ে কি বুঝিয়েছিলাম, একটু কমেন্টস করে জানাও। সবাই একটু কমেন্টস করো। স্বাদের উপর ভিত্তি করে দুই প্রকার রয়েছে, সেটা হচ্ছে সুগার, নন সুগার। সুগার মানে যার স্বাদ বেশি, স্বাদে মিষ্টি, দানাদার। নন সুগার ঠিক তার উল্টা, যেগুলো লাগবে সেগুলো হচ্ছে বেশি করে পড়বো। এই দেখো ভাইয়া, এটা কিন্তু মার্ক আমার অবজেক্টিভ, যে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমার এই যে সুগার কত প্রকার। দেখো তো ভাইয়া, দুই প্রকার, একটা বিজারক শর্করা আর একটা হচ্ছে অবিজারক শর্করা। এখন খেয়াল করো ভাইয়া, যে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা আসতে আসতে একদম কঠিন ইম্পর্টেন্ট জিনিস। এবং দেখো নন রিডিউসিং সুগার বা হচ্ছে অবিজারক শর্করা। এখন এখানে তো লেখা আছে, এখানে অনেক উদাহরণ রয়েছে কারা কারা বিজারক শর্করা, অবিজারক শর্করা। যদি বলি, লেখা আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এরা হচ্ছে রিডিউসিং সুগার। আবার সুক্রোজ, পলিস্যাকারাইড, ট্রেহালোজ, এগুলো হচ্ছে অবিজারক শর্করা। বোঝা গেছে? কেমনে পারবো একটু পরে আমি একটু বুঝাই দিব, জাস্ট এতক্ষণে এটা মাথায় রাখো, খেয়াল করবা যে কারা কারা বিজারক শর্করা। মনে রাখবা, সকল মনোস্যাকারাইড এবং সুক্রোজ বাদে সকল ডাইস্যাকারাইড হচ্ছে বিজারক শর্করা। আবার রিপিট করি, যে সকল মনোস্যাকারাইড এবং সুক্রোজ বাদে সকল ডাইস্যাকারাইড হচ্ছে বিজারক শর্করা। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি অবিজারক শর্করা। তাহলে কি মনে রাখবো? খেয়াল করো, বলেছিলাম একটু আগে, সুক্রোজ বাদে সকল ডাইস্যাকারাইড কি বলতো? বিজারক শর্করা। তাহলে এই সুক্রোজ নিজে কি বলতো? ইয়েস, সুক্রোজ নিজে হচ্ছে অবিজারক শর্করা। ঠিক আছে, তাহলে সকল পলিস্যাকারাইড, ট্রিহ্যালোজ আর সুক্রোজ এটা হচ্ছে অবিজারক শর্করা। একটু লিখে রাখতে পারো, সেটা হচ্ছে মল্টোজ। লেখো মল্টোজ, একে বলা হয় আংশিক বিজারক। আংশিক বিজারক, একটু পরে এটা লেখা আছে কিন্তু একবারে পড়ার সুবিধার্থে আমি এখানে লিখে দিলাম। তাহলে ভাই তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে বিজারক শর্করা, একটা অবিজারক শর্করা, আর একটা হচ্ছে আংশিক বিজারক শর্করা। তাহলে মনে রাখবো, সকল মনোস্যাকারাইড এবং সুক্রোজ বাদে সকল ডাইস্যাকারাইড এটা হচ্ছে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। ঠিক আছে, তাহলে সুক্রোজ নিজে, সাথে পলিস্যাকারাইড এবং ট্রেহ্যালোজ এরা হচ্ছে অবিজারক শর্করা বা নন রিডিউসিং সুগার। কথা বোঝা গেছে? এই মল্টোজকে বলা হচ্ছে আংশিক বিজারক শর্করা। তাহলে সবাই আমাকে কমেন্টস করে জানাও, সুক্রোজ কোন ধরনের শর্করা, বিজারক, অবিজারক নাকি আংশিক বিজারক? সবাই কমেন্টস করে জানাও, বিজারক, অবিজারক না আংশিক বিজারক। ঠিক আছে, এবার আমরা আসি, সেটা হচ্ছে যে এই যে জাস্ট আসি হচ্ছে এর পরেরটা কি লেখা, ও লেখা আছে এখানে মাস্ট টু রিমেম্বার। অলরেডি আগের এডিশনটা ছিল না, দেখো আমরা এডিশনটাই মডিফাই করে দিয়েছি। মল্টোজ হচ্ছে আংশিক বিজারক শর্করা। অনেক অনেক
গুরুত্বপূর্ণ মল্টোজ। ঠিক আছে, এবার আসি গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করা হয়েছে কিভাবে যদি বলি, ঠান্ডা মাথায় খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট জিনিস যে গঠন অণুর ভিত্তিতে খেয়াল করো, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। তাহলে ভাইয়া মনো মানে কি? একটা। তাহলে যে স্যাকারাইড ভাঙলে আমি আর কিছুই পাবো না, মানে মনোস্যাকারাইড মানে তার মধ্যে শুধুমাত্র একটাই মনোস্যাকারাইড থাকবে, ভাঙলে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যাবে, ওই যে 1:2:1 অনুপাতে। ঠিক আছে, এটা হচ্ছে মনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ। আবার ডাইস্যাকারাইড, তাহলে একটা স্যাকারাইড প্লাস আর একটা স্যাকারাইড ইকুয়াল টু কি হয় বলো ভাইয়া? ডাইস্যাকারাইড, যেটা বিশ্লেষণ করলে ভাইয়া 2টা মনোস্যাকারাইড পাওয়া যায়। যেমন কি মল্টোজ, আমরা জানি 2 অণু গ্লুকোজ মিলে তৈরি হয় 1 অণু মল্টোজ। কথা বুঝতে পেরেছো? আবার সুক্রোজ, আমরা জানি 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ মিলে তৈরি হয় সুক্রোজ। তাহলে গ্লুকোজ কি? মনোস্যাকারাইড। ফ্রুক্টোজ কি? মনোস্যাকারাইড। 2টা মনোস্যাকারাইড মিলে, গ্লুকোজ ফ্রুক্টোজ মিলে পাচ্ছে কি? সুক্রোজ। তাহলে সুক্রোজ কি হবে? সুক্রোজ হবে কিন্তু ডাইস্যাকারাইড। কথা বুঝতে পারছো ভাইয়া? সেলো বায়োলজি তেমনি একটা জিনিস, ল্যাকটোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ইকুয়াল টু কি? ল্যাকটোজ। অর্থাৎ যে শর্করা বিশ্লেষণ করলে আমরা 2টা মনোস্যাকারাইড পাবো তাকে বলা হয় হচ্ছে ডাইস্যাকারাইড। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টস করো যে মল্টোজ, সুক্রোজ, সেলোবায়োজ, ল্যাকটোজ এগুলো কোন স্যাকারাইড? সবাই কমেন্টস করো, এগুলো সবাই হচ্ছে ডাইস্যাকারাইডস। এরপরটা ভাইয়া 2টা ইম্পর্টেন্ট জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করবা, যে অলিগোস্যাকারাইড। কি স্যাকারাইড? অলিগোস্যাকারাইড। তাহলে এতক্ষণ একটা মনোস্যাকারাইড পাইছি, এরপরে ভাঙলে 2টা মনোস্যাকারাইড পাইছি। এরপরে দেখো যদি ভেঙে ফেলি আমরা, অলিগোস্যাকারাইড ভাঙলে আমরা 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। ভালো করে বোঝো, নাম কি? অলিগোস্যাকারাইড। তাহলে ভাঙতেছি, ভাঙলে কি হবে? হ্যাঁ, ভাঙলে এই অলিগোস্যাকারাইড ভাঙলে 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। একটু উদাহরণগুলো পড়ি, কি লেখা? র্যাফিনোজ একটা ট্রাইস্যাকারাইড, স্কারডোজ একটা টেট্রাস্যাকারাইড। উদাহরণগুলো কিন্তু ভাই অনেক অনেক গুরুত্বপূর্ণ, আমার সবসময় লাগবে লাগবে লাগবে। কথা বোঝা গেছে? এর বেশি পলিস্যাকারাইড, যাদের অসংখ্য মনোস্যাকারাইড থাকবে। কমেন্ট করতে হবে আরো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে যেটা বললাম যে পলিস্যাকারাইড অনেকগুলো মনোস্যাকারাইড পাওয়া যায়, যেটা আমরা দেখলাম। এখন একটু দেখি তোমরা কমেন্টস গুলো হচ্ছে কিভাবে করছো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কমেন্টস দেখি। তার আগে একটু টপিকটা শেষ করে রেখেছি, যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে বলো তো অলিগোস্যাকারাইড ভাঙলে আমরা কয়টা মনোস্যাকারাইড পাবো? আমরা কিন্তু ভাইয়া 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। কথা বুঝতে পেরেছো? আচ্ছা এবার কয়েকটু কমেন্টস দেখি কি কি লেখা আছে। যে ভাইয়া সবকিছু ক্লিয়ার, আগের কমেন্টসটা আসছে। ওকে, ডাইস্যাকারাইড, হ্যাঁ আগেরটাই ছিল, দেখলাম জনে কমেন্ট করছে। হৃদয় হালদার ডাইস্যাকারাইড, আলিফ মাহমুদ ডাইস্যাকারাইড, হ্যাঁ উম্মে হাবিবা নিপ্পো ডাইস্যাকারাইড, রানী ইসলাম ডাইস্যাকারাইড। সুন্দর সুন্দর ভাই, সুন্দর। মারিফা বিন ফাতেমা অর্পা 3 থেকে 10টা, সবাই বলেছে 3 থেকে 10টা। কি বলতো? 3 থেকে 10টা মনোস্যাকারাইড। হ্যাঁ, এরপরে বিকাশ কীর্তনিয়া 3 থেকে 10টা, রানী ইসলাম 3 থেকে 10টা, শেফাত সুলতানা লিপি 3 থেকে 10টা। সবাই মোটামুটি আমরা জানছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কমেন্টস হতে করতে থাকবা, আমরা হচ্ছে রেগুলার করতে থাকবো। ঠিক আছে, ওকে ফাইন। দেন আমরা চলে আসি হচ্ছে পলিস্যাকারাইড বলছিলাম, যেগুলো ভাঙলে অনেক মনোস্যাকারাইড পাবো, তাকে বলা হয় হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। যেগুলো হচ্ছে ভাইয়া পলিস্যাকারাইড। ঠান্ডা মাথায় খেয়াল করো ভাইয়া, কি লেখা? ডিএমসি টপিক 4 খেয়াল করো, মনোস্যাকারাইড। ভাইয়া এইখানে না সবাই কম বেশি ঘোলায়। কি ঘোলায় বলতো ভাইয়া? কার্বনের সংখ্যা কত বলতো ভাইয়া? 3 থেকে 10টা। ঠান্ডা মাথায় খেয়াল করো ভাইয়া, অলিগোস্যাকারাইড ভাঙলে আমরা পাচ্ছি 3 থেকে 10টা মনোস্যাকারাইড। কথা বোঝা গেছে? কিন্তু খেয়াল করো, মনোস্যাকারাইড ভাঙলে আমরা পাচ্ছি কি? আবার 3 থেকে 10টা কার্বন। ঠান্ডা মাথায় 3 থেকে 10 এখানেও আছে, 3 থেকে 10 এখানেও আছে। ঠান্ডা মাথায় বুঝতে হবে। আবার বলি, অলিগোস্যাকারাইড ভাঙলে 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাচ্ছি, আবার প্রতি মনোস্যাকারাইড ভাঙলে আমরা 3 থেকে 10টা কার্বন পাচ্ছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা একটু কমেন্টস করে জানাও যে অলিগোস্যাকারাইড ভাঙলে আমরা কয়টা
মনোস্যাকারাইড পাবো? অলিগোস্যাকারাইড ভাঙলে আমরা কয়টা মনোস্যাকারাইড পাবো? একটু কমেন্টস করে জানাও। দেন আমরা চলে যাই হচ্ছে নেক্সট টপিকে। দেখো লেখা আছে এখন আমরা সেই মনোস্যাকারাইডের আমরা প্রকারভেদ পড়ব। আমরা বলেছিলাম শুরুতে যে কার্বোহাইড্রেট মানে হচ্ছে দেখো অ্যালডোজ শর্করা আর হচ্ছে কিটোজ শর্করা, মানে অ্যালডিহাইড শর্করা আর হচ্ছে কিটোন শর্করা। কথা বুঝতে পেরেছো? এখন খেয়াল করো ভাইয়া, এই যে প্রকার ঠান্ডা মাথায় খেয়াল করবা, আমরা বলেছি যে অলিগোস্যাকারাইড ভাঙলে 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। কথা বুঝতে পেরেছো? এখন আমরা মনোস্যাকারাইড ভাঙলে কি পাবো? 3 থেকে 10টা কার্বন পাবো। 3 থেকে 10টা কার্বন পাবো। খেয়াল করো, সেই যে মনোস্যাকারাইডের মধ্যে রয়েছে ট্রায়োজ, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। তাহলে এই যে মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা যখন 3টা হবে তার নাম ট্রায়োস। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা যখন 4টা হবে তার নাম হবে টেট্রোস। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা যখন 5 হবে তখন তার নাম পেন্টোস। আর যখন 6টা কার্বন হবে হেক্সোস, যখন 7টা কার্বন হবে তাকে বলা হয় হচ্ছে হেপ্টোস। কথা বুঝতে পেরেছো? এরপরে আমি একটা পর একটা করে উদাহরণ পড়বো, তোমরাও কমেন্টস করে থাকবা। এগুলো কিন্তু না লিখলে হবে না, না বললে না লিখলে হবে না। যেমন কি খেয়াল করো ঠান্ডা মাথায়, তাহলে এই দেখো যে বলেছি সবগুলোরই একটা করে অ্যালডিহাইড এবং একটা করে কিটোন কম্পোনেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই যে 3 কার্বন বিশিষ্ট ট্রায়োস মনোস্যাকারাইডের যেটা অ্যালডিহাইড গ্রুপ তাকে কি বলা হয়? গ্লিসারঅ্যালডিহাইড। বোঝা গেছে? আবার 3 কার্বন যুক্ত কিটোন শর্করা তাকে বলা হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে আবার বলি, ট্রায়োস শর্করার মধ্যে যেটা অ্যালডিহাইড শর্করা তাকে বলা হয় হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। আবার এই 3 কার্বন যুক্ত মনোস্যাকারাইড মানে ট্রায়োস শর্করার যেটা কিটোস শর্করা তাকে বলা হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ঠিক আছে, সবাই এগুলো কমেন্টস করতে থাকো, আমিও দেখছি একটু পরে। টেট্রোস, দেখো টেট্রোজের যে অ্যালডিহাইড শর্করা এটা হচ্ছে এরিথ্রোস, থ্রিওস, এরিথ্রোলোজ। ঠিক আছে, আর খেয়াল করো এরিথ্রোলোজটা ভাবে না পড়লেও হবে, তোমরা কিটোসটা ফলো করো, এটা হচ্ছে এরিথ্রোলোজ। তাহলে আবার বলি, টেট্রোস শর্করা হচ্ছে এরিথ্রোস আর কিটোস শর্করা হচ্ছে এরিথ্রোলোজ। বলো তো কার নাম পড়ছি আমরা? 4 কার্বন যুক্ত টেট্রোস শর্করার নামগুলো পড়ছি। অ্যালডিহাইড গ্রুপ কোনটা, কিটোন গ্রুপ কোনটা? এরিথ্রোস, আর কিটোনটা হচ্ছে এরিথ্রোলোজ। ঠিক আছে, এখন খেয়াল করো ভাইয়া পেন্টোস শর্করা। পেন্টোজ খেয়াল করো ভাইয়া, সবাই কমেন্টস করে থাকো, খুবই ইম্পর্টেন্ট। রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, জাইলোজ শর্করা, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। যে কারা কারা পেন্টোজ শর্করার উদাহরণ সেটা হচ্ছে রাইবোজ, জাইলোজ আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, তাহলে এইটা আর কিটোন কম্পাউন্ড কি দেখো তো ভাইয়া? রাইবুলোজ আর হচ্ছে জাইলুলোজ। তাহলে সবাই কমেন্টস করো, রাইবুলোজ আর জাইলুলোজ এগুলো কি? এগুলো হচ্ছে আমার পেন্টোজের কিটোস শর্করা। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট। মেডিকেলে আসছে, আমার বাউতে আসছে, হেক্সোস শর্করা পারতে হবে পারতে হবে পারতে হবে। এটা কেমনে পারবো? খুবই গুরুত্বপূর্ণ। গ্লুকোজ, এরপরে দেখো গ্যালাক্টোজ, এরপরে হচ্ছে ম্যানোজ। ঠিক আছে, আর এটার কিটোন উপাদান হচ্ছে ফ্রুক্টোজ। কথা বোঝা গেছে? তাহলে পরীক্ষায় প্রায় আসে কারা কারা হেক্সোস শর্করা। এখানে আমরা সংক্ষেপে পড়তাম গম। কি পড়তাম? গম। কেন? হেক্সোস শর্করা কারা কারা? হেক্সোস শর্করা হচ্ছে দেখো গতে গ্লুকোজ। গ্লুকোজ নামটা বললেই সাথে আসে কে বলো তো? গ্লুকোজ বললেই কিন্তু ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ভাব চলে আসে। মানে শর্করার মধ্যে যদি বলি গ্লুকোজের ভাই কে বলো তো? গ্লুকোজের ভাই হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে গতে গ্লুকোজ এবং গ্লুকোজের ভাই ফ্রুক্টোজ। আবার গতে কি? গ্যালাক্টোজ, মতে কি? ম্যানোজ। তাহলে গম হচ্ছে আমার হেক্সোস শর্করা। ঠিক আছে, সবাই গম দ্রুত কমেন্টস করো। ঠিক আছে, এখন কমেন্টস দেখি, এখন কমেন্টস দেখি না। দেখি ভাই তোমরা কারা কারা কমেন্টস করছো। ওকে, মৌসুমী শাহ এরিথ্রোলোজ, রানী ইসলাম টেট্রোস, এরিথ্রোলোজ গুড, রানী ইসলাম পেন্টোস, শাহনাজ রহমান জয়, টেট্রোস, এরিথ্রোলোজ, রানী ইসলাম, শাফাত সুলতানা লিপি, পেন্টোস, রাইবোজ, জাইলুলোজ। ঠিক আছে, রানী ইসলাম গম। ওকে ফাইন, এভাবে কমেন্টস করে থাকো রেগুলার। হ্যাঁ, আর পড়ো আর কমেন্টস করো, তাহলে দেখবা যে জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন ভাই একটু কঠিন করে বলি, দেখে খেয়াল করতে পারো কিনা একটু মনে করো। যে যদি বলি, যদি একটু মোছা যায়, সেটা হচ্ছে যদি ঠান্ডা মাথায় বলি, যদি ভালোভাবে একটু খেয়াল করো যে আমরা সবকিছু পড়লাম, অ্যালডিহাইড কম্পোনেন্ট পড়লাম, কিটোন কম্পোনেন্ট পড়লাম, খুব ঠান্ডা মাথায় পড়লাম। ঠিক আছে, এবার যেটা খেয়াল করবা ভাইয়া, আমরা কি তাহলে বলতে পারি যে গ্লিসারঅ্যালডিহাইডকে কি বলা যায় অ্যালডোট্রায়োজ? হ্যাঁ বলা যায়। গ্লিসারঅ্যালডিহাইডের অপর নাম কি বলা যায়? অ্যালডোট্রায়োজ। অনুরূপভাবে কি বলা যায় ভাইয়া? দেখো তো এই যে অ্যাসিটোন, এটা কি বলা যায় যে কিটোট্রায়োজ?
হ্যাঁ, এটাও কিন্তু বলা যায়, কারণ অ্যাসিডন একটা কিটোন এবং এই ডাইহাইড্রোক্সি অ্যাসিডনে কয়টা কার্বন? 3 কার্বন। তো পরীক্ষা কিন্তু এইভাবে আসতে পারে, পরীক্ষা যেটা প্রায়ই দেয়, নিচের কোনটা অ্যালডোপেন্টোজ? দেখো তো ভাইয়া, রাইবোজকে কি বলা যায়? রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, এগুলো কি আমরা বলতে পারি অ্যালডোপেন্টোজ? হ্যাঁ বলতে পারি। রাইবোজ কি দেখো তো? অ্যালডিহাইড। আবার কয়টা কার্বন? 5টা কার্বন। রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, এদেরকে বলা হয় হচ্ছে অ্যালডোপেন্টোজ। প্রায় কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? এভাবে আসতে পারে কিটোপেন্টোজ, কারা কারা? রাইবুলোজ, জাইলুলোজ। তাহলে সবাই কমেন্টস করো যে অ্যালডোপেন্টোজ, অ্যালডোপেন্টোজ কারা কারা? দেখো তো ভাইয়া, সবাই কমেন্টস করো। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো কার নাম বলে? এগুলো সবই হচ্ছে অ্যালডোপেন্টোজ। অনুরূপ ভাবে খেয়াল করো, গ্লুকোজকে আমরা কি বলতে পারি? দেখো তো খুব সুন্দর নাম, যে অ্যালডো হেক্সোস। পরীক্ষায় প্রায় আসে, কনফিউজ করে দেয়, নিচের কোনটি কিটো হেক্সোস শর্করা? সবাই কমেন্টস করো। ফ্রুক্টোজ, কমেন্টস করো, নিচের কোনটি কিটো হেক্সোস শর্করা? হবে কি অ্যান্সার? ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ছকটা একটু কঠিন, ঠান্ডা মাথায় পড়লাম। দেখো ভাই, একবারে তো পড়তে পড়তে হবে না, একটু বারবার 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 কষ্ট করে পড়তে হবে, অনলাইন ক্লাসের সময় একটু মনোযোগ দিতে হবে এবং একটু কমেন্টস করতে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসছি হচ্ছে এরপরে বিভিন্ন সুগারের সম্বন্ধে এক্সট্রা তথ্যে, ঠিক আছে? তাহলে কোনটা অ্যালডোকিটোজ, কোনটা কিটোপেন্টোজ, ঠিক আছে? এগুলো মোটামুটি পারা যাবে না, কোনটা অ্যালডোহেক্সোজ পারা যাবে, আশা করা যায়। এবার আসি হচ্ছে ট্রায়োজ। দেখো ভাই, ট্রায়োজ সম্বন্ধে আমরা জাস্ট একটু পড়বো, জাস্ট রিডিং পড়বো, যে এরা হচ্ছে উদ্ভিদের ফসফেট এস্টার হিসেবে কাজ করে, রিডিউসিং গ্রুপ, ঠিক আছে? এগুলো কম বেশি একটু নিজেরা পড়ে ফেলবা। একটু আমরা যেটা পড়বো টেট্রোজে, টেট্রোজ হচ্ছে কেলভিন চক্রে ভূমিকা রাখে। যদি বলা হয় কোন সুগার কেলভিন চক্রে ভূমিকা রাখে, অ্যান্সার হবে হচ্ছে টেট্রোজ। এবার যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে রাইবোজ। কি বললাম বলো ভাইয়া? রাইবোজ। খেয়াল করো ভাইয়া, যে রাইবোজের ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1891 সালে এমিল ফিশার আবিষ্কার করেন রাইবোজ। এটা দরকার নেই খুব একটা, বাট ওই যে ভাইয়া পড়াই দিয়েছেন একটু আগে, রাইবোজ শর্করার অবনাকে দেখো তো ভাইয়া, অ্যালডোপেন্টোজ শর্করা। কি বললাম? রাইবোজ শর্করার অবনাকে বলো ভাইয়া অ্যালডোপেন্টোজ শর্করা। বুঝা গেছে? এখন তো লেখা আছে রাইবোজ শর্করা গড়ানো কত ভাইয়া? 95 ডিগ্রি সেলসিয়াস। রাইবোজে গড়ানো কত? কমেন্টস করো। রাইবোজে গড়ানো কমেন্টস করো। 95 ডিগ্রি সেলসিয়াস, 95 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? দেখো লেখা আছে, সেটা হচ্ছে গাঢ় এসিলের সাথে বিক্রিয়া করে রাইবোজ ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। কি বললাম? ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? দেখো তো ভাইয়া, তৈরি করে হচ্ছে এই যে রাইবোজ শর্করা, ফারফিউরাল অ্যাসিড। এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে জানো যে তোমাদের মনে করো যে ধরলাম যে সাইফুর ভাই অনেক সুন্দর, ঠিক আছে? সাইফুর ভাই প্রায় তাকে বলি যে ভাইয়া তুমি কেন বিয়েটা করো না, এত সুন্দর চেহারা, কেন বিয়ে করলে কি হয়? তখন বলছে ভাই আমি তো মনে করেন যে বিশাল চিলের মানুষ, আমি কেন বিয়ে করব, ঠিক আছে? আমার এগুলো ভাল লাগে না, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমরা অনেক সময় মজা করে বলি যে সাইফুরের হয়তো এত প্রিয়জন লোকজন আছে, হ্যাঁ, যার জন্য তার এত কিছু সমস্যা হয় না। আমরা জাস্ট মজা করে বলি যে সাইফুরের ধরি ধরি, ওই বলে না যে ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি ক, ধরি সাইফুর ভাইয়ের 95তম জিএফ এর নাম হচ্ছে, হ্যাঁ, যদি বলি রাফা লেডি। কি বললাম? রাফা লেডি। হ্যাঁ, রাফা লেডি 95তম কেটে দিলাম, ধরলাম যে 95 রাফা লেডি। 95তম যে আমাদের ভাবি, তাকে বলা হয় হচ্ছে রাফা লেডি, ধরে নেই আমরা। আচ্ছা, পড়ার সুবিধার্থে ভাই, কেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইবোজের গণনা কত বলো ভাইয়া? 95 ডিগ্রি সেলসিয়াস। সবাই কমেন্ট করছো, কমেন্ট পড়বো আমি। এরপরে যেটা, সেটা হচ্ছে খেয়াল করো, দেখো রাফা, ভালো করে বোঝো, রাইবোজ HCl এর সাথে কি তৈরি করে? ফতে কি? ফারফিউরাল অ্যাসিড। ফতে কি? ফারফিউরাল অ্যাসিড। তাহলে রাইবোজের গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস এবং রাইবোজ হচ্ছে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? এখন একটু পরে পড়বো, তখন যেন মনে থাকে, যেন এখন বুঝতে পারো, ঠান্ডা মাথায় খেয়াল করো। ডিতে হচ্ছে ডিঅক্সি রাইবোজ। কি বললাম বলো? ডিতে হচ্ছে ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে? এই ডিঅক্সি রাইবোজও কিন্তু আমার যখন HCl এর সাথে বিক্রিয়া করে, তখন তৈরি করে লেভুলেনিক অ্যাসিড। কি বললাম বলো? লেভুলেনিক অ্যাসিড। এখন নামটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই আমি এই জিনিসটা একটু পরে দাগিয়ে দিচ্ছি, জাস্ট একটু ট্রিক্সটা একবার বলার জন্য মনে রাখা। তাহলে বলো, 95তম গার্লফ্রেন্ডের নাম কি? রাফা লেডি। আচ্ছা, তাহলে 95 ডিগ্রি সেন্টিগ্রেড রাফা লেডি, রাইবোজ হচ্ছে ফারফিউরাল সুগার, আর ডিঅক্সি রাইবোজ বললে অ্যান্সার হবে হচ্ছে লেভুলেনিক সুগার। কথা বোঝা গেছে? আশা করি মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে সবাই একটু কমেন্টস করো, সেটা হচ্ছে রাফা লেডি। কমেন্টস করো, রাফা লেডি। কমেন্টস করো ভাইয়া, রাফা লেডি। দেন আমরা চলে আসি হচ্ছে এরপরে ডিঅক্সি রাইবোজ। দেখি তোমরা দুষ্টুমি করে কমেন্টস করছো কিনা, ঠিক আছে? ওকে, ফাইন।
সেটা হচ্ছে মারিফা বিন ফাতেমা অর্পা 95°C, থ্যাংক ইউ। এরপরে উম্মে হাইবা নিপ্পো 95°C, থ্যাংক ইউ। মৌসুমী সাহা 95, রাফা লেডি। শাহনাজ রহমান জয় 95, রাফা লেডি। জুবায়ের হোসেন আলিফ, রাফা লেডি। ওকে, লেউরানিক অ্যাসিড, সুন্দর, ফাইন ফাইন ভাই, কমেন্টস করে থাকো, ঠিক আছে? কমেন্টস না করলে মোটামুটি বুঝবা না। এখন আমরা চলে আসি হচ্ছে, দেখো তাহলে আমরা এখন কি পড়লাম, এতক্ষণ পড়লাম হচ্ছে রাইবোস পড়লাম, তাই না? 95°C আর রাফা রাইবোস সালফিউরাল অ্যাসিড তৈরি করে। আর ছিল রাফা লেডি, সেখানে ডিঅক্সিরাইবোস লেভুলেনিক অ্যাসিড তৈরি করে। বোঝা গেছে? তাহলে সেটা আমরা এখন পড়বো যে আসলে ভাইয়া আপনি যে পড়ালেন ডিঅক্সিরাইবোস, আসলে কি সেটা এরকম কাজ করে? অবশ্যই কাজ করে। তাহলে ডিঅক্সিরাইবোস, এখানে খেয়াল করো ভাইয়া, আগে বলি ভালো করে বুঝবা কি লেখা আছে, C5H10O4। রাইবোজের সংকেত কি ছিল? C10, C5H10O5। এখানে দেখো নাম কি, ডিঅক্সিরাইবোজ, মানে কি ডিঅক্সিরাইবোজ। এই ডিই মানে কি, ডিই মানে হচ্ছে ঘাটতি, মানে ডেফিসিয়েন্সি। কি বললাম? ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। কয়টা অক্সিজেন? ডেফিসিয়েন্সি অফ একটা অক্সিজেন। তাহলে খেয়াল করো, রাইবোজ ডিঅক্সিরাইবোজ, এদের মধ্যে কয়টা অক্সিজেনের ঘাটতি? একটা অক্সিজেনের ঘাটতি, যার জন্য এর নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ, মানে ডেফিসিয়েন্সি অফ ওয়ান অক্সিজেন। এই জন্য দেখো আগেরটাই ছিল রাইবোজে O5, এখানে O4। বোঝা গেছে? তাহলে আগেরটাকে বলা হতো অ্যালডোপেন্টোজ, রাইবোজকে বলা হতো অ্যালডোপেন্টোজ, আর এখন দেখো বলা হচ্ছে এটাকে ডিঅক্সি অ্যালডোপেন্টোজ। ডিঅক্সি অ্যালডোপেন্টোজ, সবে একটু এটার সংখ্যাটা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা যাও, তাহলে এটা আমরা দেখি। এখন খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট ভাই, আপনি পড়িয়েছেন 95° রাফা লেডি, পড়িয়েছেন না? খেয়াল, তাহলে লেডিতে খেয়াল করো ভাইয়া। শুনেছে কোন পর্যন্ত ছিলাম আমরা? হ্যাঁ যাচ্ছে, ওকে। আচ্ছা, একটু হয়তো মানে যান্ত্রিক ত্রুটির কারণে একটু হচ্ছে লাইভটা একটু বিঘ্নিত হয়ে গেছিল। যাই হোক, আমি এই ডিঅক্সিরাইবোজটা আবার হচ্ছে একটু শুরু করি। সেটা হচ্ছে কি লেখা আছে, এটা অনলাইন ক্লাসে মেনে নিতে হবে, একটু ত্রুটি থাকবেই। ডিঅক্সিরাইবোজ, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ ডেফিসিয়েন্সি অফ ওয়ান অক্সিজেন। এই ডিঅক্সিরাইবোজ, হ্যাঁ, তাহলে মানে কি, ডিই মানে হচ্ছে ঘাটতি বা ডেফিসিয়েন্সি, ডিঅক্সি কয়টা অক্সিজেনের ঘাটতি? একটা অক্সিজেনের ঘাটতি। সেটা বোঝা গেছে? গেল। এখন দেখো লেখা আছে, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, বুঝলাম। এবার আসি এর আণবিক সংকেত, সেটা হচ্ছে খেয়াল করো C5H10O4। কি বললাম বলো? C5H10O4। আগেরটা ছিল C5H10O5, আর এখন যেহেতু একটা অক্সিজেন কম, এজন্য এটা হচ্ছে C5H10O4। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, তাহলে আগেরটার নাম ছিল, মানে রাইবোজের, ক্লিয়ার? রাইবোজের নাম ছিল, রাইবোজের নাম ছিল, এটা কি অক্ষর জুম করবো? আচ্ছা, রাইবোজের নাম ছিল, খেয়াল করো, যে রাইবোজের নাম ছিল হচ্ছে অ্যালডোপেন্টোস, ঠিক আছে? আর এই ডিঅক্সিরাইবোজের নাম হচ্ছে ভাইয়া যে ডিঅক্সি অ্যালডোপেন্টোস। বোঝা গেছে? ওটা ছিল আরএন এর প্রধান উপাদান, আর এখানে ডিঅক্সিরাইবোজ হচ্ছে ডিএনএ এর গাঠনিক উপাদান। এটা এসিলের সাথে ভাই বিক্রিয়া করে তৈরি করে লেভুলেনিক অ্যাসিড। এবার যেটা, হ্যাঁ আরো জুম করবো? জুম করলে ভালো হয়, কি অবস্থা? আচ্ছা, জুম করার ব্যাপারটা তো একটু দেখছি আমরা, মানে হঠাৎ করে তো অনলাইনটা রিজিউম হয়ে গেছিল। হ্যাঁ, আমরা দেখছি, ঠিক আছে। এবার অনলাইনটা বন্ধ হয়ে গেছিল নেটওয়ার্কের কারণে, তার কারণে জুমে ঝামেলা হচ্ছে। এখন কি ঠিক আছে? ঠিক হচ্ছে না? হুম, ঠিক আছে। আপনি থাকেন তো, আপনি থাকেন সবসময়, অলওয়েজ থাকেন। এখন ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার?
আপনি থাকেন সবসময়। তাহলে আমরা যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজে ছিলাম। তাহলে ডিঅক্সি রাইবোজ ব্যাপারটা কি, এখানে একটা অক্সিজেনের হচ্ছে ঘাটতি ছিল, C5H10O4 ছিল, ঠিক আছে, এটা আমরা মোটামুটি জানি কারণ এখানে একটা অক্সিজেন কম। আচ্ছা, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সি অ্যালডো পেন্টোজ, যেটা হচ্ছে ডিএনএ এর গাঠনিক উপাদান। বলেছিলাম যে 95তম রাফা লেডি, এবং সেই লেতে হচ্ছে লেভুলেনিক অ্যাসিড আর ডিতে হচ্ছে ডিঅক্সি রাইবোজ। এখন তোমরা খেয়াল করো, যেটা বেশি আসে এই জিনিসটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই যে আমরা ডিঅক্সি রাইবোজে একটা অক্সিজেন কম দেখলাম, প্রশ্ন হচ্ছে যে ডিঅক্সি রাইবোজে একটা অক্সিজেন, ডিঅক্সি রাইবোজের কয় নং কার্বনে ঘাটতি থাকে, মানে ঠান্ডা মাথায় যে ডিঅক্সি রাইবোজ মানে কি, একটা অক্সিজেন কম না, এই একটা অক্সিজেন কয় নাম্বার কার্বনে কম থাকে? অ্যান্সারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কমেন্টস করো। ডিঅক্সি রাইবোজের সবাই কমেন্টস করো 2 নং কার্বনে কে থাকে না, অক্সিজেন থাকে না। সবাই কমেন্টস করো যে ডিঅক্সি রাইবোজের 2 নং কার্বনে কে থাকে না, অক্সিজেন থাকে না। তাহলে ভাই রিক্যাপ করেন, যেহেতু একটু অনলাইনে ঝামেলা হচ্ছিল, এখন ক্লিয়ার হচ্ছে সবকিছু। যে ডিঅক্সি রাইবোজ, সেখানে হচ্ছে ডিঅক্সি রাইবোজ আণবিক সংকেত C5H10O4, এটা হচ্ছে এখানে রাফা লেডি ছিল, লেভুলেনিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোজ, এবং এই যে একটা অক্সিজেন কম না, এই একটা অক্সিজেন হচ্ছে 2 নং কার্বনে, সেই অক্সিজেনটা থাকে না। সবাই কমেন্টস করো যে ডিঅক্সি রাইবোজের কয় নং কার্বনে অক্সিজেন থাকে না, 2 নং কার্বনে অক্সিজেন থাকে না। ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা চলে আসি হচ্ছে রাইবুলোজ। এখানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রাইবুলোজ। আমরা জানি এটা হচ্ছে কিটোপেন্টোজ, এটা সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক হিসাবে কাজ করে, কে, রাইবুলোজ, ঠিক আছে। এখন আসি মাস্ট টু রিমেম্বার। দেখো আমাদের কিন্তু পেন্টোজ সুগার মোটামুটি পড়া শেষ, এবার আমরা আসছি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেক্সোজ সুগারের ব্যাপার স্যাপারে, ঠিক আছে। এখানে কিভাবে পড়বো, দেখা আছে মাস্ট টু রিমেম্বার, বাপরে বাপ, অনেক জায়গাতে আসতে পারে, সামনে আসতে পারে। মস্তিষ্কের বিকাশের জন্য কে প্রয়োজন, গ্যালাক্টোজ প্রয়োজন। ভাই গ্যালাক্টোজ কি একটু আগে পড়িয়েছিলাম, ঠিক আছে, যে গম, যে গতে কি, গতে হচ্ছে গ্লুকোজ, এরপরে গতে ছিল গ্যালাক্টোজ, মতে কি ছিল ভাইয়া, ম্যানোজ, মনে আছে। এখন আমরা এই যে ডিঅক্সি রাইবোজ সুগার পড়বো, তার আগে লেখা আছে গ্যালাক্টোজ, এটা একটা হেক্সোজ সুগার যেটা মস্তিষ্কের বিকাশের জন্য হেল্প হয়। এই গ্যালাক্টোজ একে কিন্তু বলা হয় ব্রেইন সুগার। সবাই কমেন্টস করো ব্রেইন সুগার বলতে কি বুঝেন। ব্রেইন সুগার মানে হচ্ছে গ্যালাক্টোজ। ব্রেইন সুগার মানে কি বলো ভাইয়া, গ্যালাক্টোজ, ঠিক আছে। ব্রেইন সুগার মানে কি, গ্যালাক্টোজ, কমেন্টস করো। ব্রেইন সুগার মানে হচ্ছে গ্যালাক্টোজ। এরপরে আমরা আসি হচ্ছে, যেহেতু এটা একটু মাঝখানে চলে আসছে, তা যে যা পড়িয়েছি সেগুলোই হচ্ছে বলতেছি, যে রাইবোজ ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্যটা আমরা চাচ্ছি বলতে। খেয়াল করো কি পার্থক্য, কমন জিনিস ভাই সব পড়িয়েছেন, খালি একটু রিক্যাপ করেন। রাইবোজ মানে আরএনএ এর উপাদান, ডিঅক্সি রাইবোজ মানে হচ্ছে ডিএনএ এর অপরিহার্য উপাদান। কথা কি বুঝতে পেরেছো? এরপরে আসি হচ্ছে ভাইয়া পড়িয়েছেন রাফা লেডি রাইবোজ, এই সেলের সাথে ফারফিউরিল অ্যাসিড তৈরি করে রাফা লেডি, সেটা হচ্ছে এই যে লেভুলেনিক অ্যাসিড ডিঅক্সি রাইবোজ লেডি, লেভুলেনিক অ্যাসিড ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে। রাইবোজে 5টা অক্সিজেন পরমাণু থাকে, আর ডিঅক্সি রাইবোজে আণবিক গঠনে 4টা অক্সিজেন পরমাণু থাকে, ঠিক আছে। তাহলে রাইবোজে আমি পড়েছি 2 নং কার্বনে অক্সিজেন হাইড্রোক্সিল গ্রুপ থাকে, আর এটা বেশি বেশি ইম্পর্টেন্ট যে ডিঅক্সি রাইবোজের কয় নং কার্বনে কেবল হাইড্রোজেন থাকে, মানে কোনো অক্সিজেন থাকে না, ঠিক আছে। এটা আমরা মোটামুটি রিক্যাপ করে ফেললাম, ঠান্ডা মাথায় মোটামুটি আমরা জানি। তাহলে এবার তোমরা চলে আসো হচ্ছে হেক্সোজ শর্করা। কমেন্টস করেছো যে কাকে বলা হয় হচ্ছে ব্রেইন সুগার, হ্যাঁ, যে ব্রেইন সুগার কাকে বলা হচ্ছে, গ্যালাক্টোজ। এই তো মোটামুটি তোমরা সবাই কমেন্টস করছো। তানজিমা রহমান সৃষ্টি, গ্যালাক্টোজ। মৌসুমী সাহা, ব্রেইন সুগার, থ্যাংক ইউ। রিফাত সুলতানা লিপি, ব্রেইন সুগার গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। উম্মে হাবিবা নিপ্পো, গ্যালাক্টোজ। তৃষ্ণা মুখার্জি, ব্রেইন সুগার গ্যালাক্টোজ, ঠিক আছে। ওকে হ্যাঁ, থ্যাংক ইউ। মোটামুটি কমেন্টস করছো, একটু পড়ে থাকো, কঠিন অধ্যায় তো শেষ হয়ে যাবে মোটামুটি। তোমরা যদি আমাদের পাশে থাকো সবকিছু আমরা সাগরও পাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। চলে আসো ভাই আবার খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হেক্সোজ শর্করা। খেয়াল করো ভাইয়া, এই যে হেক্সোজ শর্করাতে আমরা পড়বো কি, দেখো তো ভাইয়া, ইয়েস, গ্লুকোজ। আমরা প্রথমে আসি হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের অপর নাম কি, সেটা হচ্ছে ডেক্সট্রোজও বলে, বেশি বেশি যেটা বলে গ্রেপ সুগার। কি বললাম বলো ভাইয়া, গ্রেপ সুগার। অনেক সময় আঙুরের শর্করাও বলে, গ্রেপ মানেই তো হচ্ছে আঙুর আমরা জানি। আবার অনেক সময় ব্লাড সুগারও বলে, কি বলে, অনেক সময় ব্লাড সুগারও বলে। দেখো ভাই এটা কিন্তু মেডিকেলে 1819 সালে এসেছে, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার যদি যৌগ অনুযায়ী নাম বলি, দেখো গ্লুকোজে 6টা কার্বন না, তার মানে গ্লুকোজ একটা কি, হেক্সোজ সুগার।
আবার গ্লুকোজ নিজে কি অ্যালডিহাইড না? হ্যাঁ, তাহলে গ্লুকোজকে কিন্তু বলা যায় অ্যালডোহেক্সোজ। ভাইয়া কিন্তু মোটামুটি পড়িয়েছেন, সবাই কমেন্টস করো। সেটা হচ্ছে গ্রেপ সুগার কাকে বলা হয় বলো? গ্লুকোজকে। বা এটা কমেন্টস করো, গ্লুকোজের অপর নাম কি? কমেন্টস করো গ্রেপ সুগার। কমেন্টস করো ভাইয়া গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। ঠিক আছে, এটাও একটু দেখে রেখো, ব্লাড সুগার মানে কিন্তু গ্লুকোজ। কথা বুঝা গেছে? বলো, অনেক সময় হয় না যে অনেকক্ষণ না খেলে আমরা কি হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। কেন? কারণ রক্তে গ্লুকোজের পরিমাণটা কমে গেছে, সে কারণে। এই জন্য গ্লুকোজকে বলা হয় হচ্ছে ব্লাড সুগার। ভাই ঠান্ডা মাথায় খেয়াল করো, গ্লুকোজ অবশ্যই সবাই তো আমরা কম বেশি গ্লুকোজ কি করি, জল দিয়ে গুলে খাই না? হ্যাঁ, জল দিয়ে গুলে খাই। তার মানে কি গ্লুকোজ পানিতে সহজে দ্রবণীয়, সংকেতটা খুব ইম্পর্টেন্ট, C6H12O6। ঠিক আছে, এটা লেখা আছে, এটা হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ এবং বিজারণক্ষম। ভাইয়া গ্লুকোজ বিজারণক্ষম, সবই তো ভুলে গেছি। এই গ্লুকোজ কি হেক্সোজ না? আচ্ছা বলো তো, হেক্সোজ কি স্যাকারাইড, মনোস্যাকারাইড না? ভাইয়া পড়িয়েছেন, সকল মনোস্যাকারাইড আর সুক্রোজ বাদে সকল ডাইস্যাকারাইড তারা সবাই কি বিজারণক্ষম শর্করা। ঠিক আছে, আমরা সবাই জানি পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30%, ট্রিপলেস্টার 100% ম্যাট, যার কারণে কি গ্রেপ সুগার বলা হয়। সবাই কমেন্টস করো যে পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ কত? কমেন্টস করো 12 থেকে 30%। গ্লুকোজ মানে পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30%। একটু কমেন্টস করো। শ্বসনের প্রাথমিক পদার্থ কি? গ্লুকোজ। বোঝা গেছে? তাহলে এটা আমাদের খুব ভালোভাবে ঠান্ডা মাথায় পারতে হবে। তাহলে গ্লুকোজ ডেক্সট্রোজ বলা হয় মেইনলি গ্রেপ সুগার, আঙুরের শর্করা। কেন আঙুরের শর্করা? কারণ আঙুরে গ্লুকোজ 12 থেকে 30% থাকে এবং ব্লাড সুগারও কিন্তু অপর নাম হচ্ছে গ্লুকোজ। এরা বিজারণক্ষম, পানিতে দ্রবণীয়। চলে আসি হচ্ছে এরপরে কি লেখা, যে এটা একটু আমরা দেখি, যে বলা আছে উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। তাহলে উদ্ভিদে কি থাকে বলা হয় সবসময়? উদ্ভিদ ডি গ্লুকোজ। ভাইয়া ওই যে অনেক সময় হয় না যে মানে মুরাদ মার্কা আমরা বাংলার ইংলিশ ট্রান্সলেশন করি, উদ্ভিদ দেখো তো কি ইউডি ভিআইডি। কথা বুঝতে পারছো? তাহলে উদ্ভিদ বানান কি? ইউডি ভিআইডি। তাহলে এই যে ডি আছে না, তাহলে উদ্ভিদে কোন গ্লুকোজ বলো ভাইয়া? ডি গ্লুকোজ। তাহলে ভাইয়া প্রাণীতে কোন গ্লুকোজ? প্রাণীতে হচ্ছে প্রাণীদেহে অলওয়েজ এল গ্লুকোজ। কি বললাম? অলওয়েজ এল গ্লুকোজ। তাহলে সবাই কমেন্টস করো যে উদ্ভিদে সবসময় কি ধরনের গ্লুকোজ থাকে বলো ভাইয়া? সবসময় ডি গ্লুকোজ থাকে। ঠিক আছে, তাহলে লেখা আছে গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোস ধরনের। কি বললাম? গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোস ধরনের। ঠিক আছে, আচ্ছা এটা একটু জাস্ট জেনে রাখো। এবার আমরা আসি ব্যবহারে। তাহলে উদ্ভিদে কি থাকে সবসময়? ডি গ্লুকোজ, প্রাণীদেহে এল গ্লুকোজ। ঠিক আছে, এবার কাজে আসি ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, ব্যবহারটাতে আসি। আমরা ব্যবহারটা ভালো করে পারার আগে আমরা ঠান্ডা মাথায় একটু পড়ি। ঠিক আছে, এখানে তোমাদের মেহেদি ভাই খুব মজা করে পড়ায়। আচ্ছা, এখানে আমাদের মেহেদি ভাই খুব মজা করে পড়ায়, সেটা হচ্ছে যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা সিটাকে বড় করে লিখব। আমরা সিটাকে বড় করে লিখব কারণ কি? গ্লুকোজকে আমরা সিটাকে করব হচ্ছে হাইলাইট। এই সি ফর খেয়াল করো, সি ফর ক্যালসিয়াম গ্লুকোনেট, সি ফর হচ্ছে সরবিটল। কথা বুঝতে পেরেছো? আবার সি ফর ভিটামিন সি। তাহলে আমরা যত কিছুই পড়ি আমরা কিন্তু অবশ্যই গ্লুকোজের আর যত কিছু ভুলে যাই, এই সি কে কিন্তু করবো হচ্ছে আমরা হাইলাইট। কারণ কি? সি ফর ক্যালসিয়াম গ্লুকোনেট, সি ফর সরবিটল, সি ফর ভিটামিন সি। সবাই দ্রুত কমেন্টস করো গ্লুকোজের কোন তিনটা সি মনে রাখতেই হবে। কমেন্টস করো ক্যালসিয়াম গ্লুকোনেট, হ্যাঁ কমেন্টস করো সরবিটল, কমেন্টস করো ভিটামিন সি। ঠিক আছে, মনে থাকবে? আশা করি মনে থাকবে। দেখি তোমরা কমেন্টস করছো কিনা আগেরগুলোতে। এই যে মোটামুটি দেখলাম যে উদ্ভিদে মৌসুমী সাহা, শাহনাজ রহমান জয়, প্রাণীদের গ্লুকোজ। ভাইয়া একটু সবাই মিলে কমেন্টস করতে হবে, বারবার খালি এক মুখ দেখছি, এক নাম দেখছি, এটা দেখতে ভালো লাগছে না। যারা ক্লাস করছো সবাই একটু কমেন্টস করো, তাহলে বুঝবো যে আমার প্রচেষ্টাটা সার্থক হচ্ছে। ঠিক আছে, তাহলে আলিফ মাহমুদ প্রাণীদের এল গ্লুকোজ, ওকে। উম্মে হাবিবা নিপ্পো, এটা পাইরানোস। আচ্ছা, আবার শেফা সুলতানা লিপি উদ্ভিদ ডি গ্লুকোজ, থ্যাংক ইউ। সবাই একটু কমেন্টস করতে থাকো। হ্যাঁ, এখন খেয়াল করো যে আমরা যেটা আসছি সেটা হচ্ছে গ্লুকোজ আমরা মোটামুটি দেখলাম, সিটাকে আমরা করলাম হচ্ছে হাইলাইট। ঠিক আছে, আচ্ছা ডায়াবেটিসের ওষুধ হিসাবে এন্ডোস্কোপিক কাজে। এবার ভাই খেয়াল করো, এন্ডোস্কোপি কাদের করে? মানুষের করে না? কাদের করে? এন্ডোস্কোপি মানুষের করে না? পড়িয়েছি একটু আগে, প্রাণীদেহে কোন গ্লুকোজ? এল গ্লুকোজ। তাহলে যেহেতু এন্ডোস্কোপি মানুষের করে, প্রাণীদেহে হচ্ছে এল গ্লুকোজ। দেখো আলিম স্যারের অবজেক্টিভ, দেখো এটা কিন্তু আর্ম ফোর্স মেডিকেল কলেজের 21-22 সালে আসছে, সুতরাং মেডিকেলেও যে কোনো সময় চলে আসতে পারে। তাহলে মোটামুটি আমরা গ্লুকোজে কি করবো? হাইলাইট সি, ক্যালসিয়াম গ্লুকোনেট, সরবিটল, ভিটামিন সি। ঠিক আছে, এরপরে আমরা আসি হচ্ছে নেক্সটে কি রয়েছে? ডেক্সট্রোজ। ডেক্সট্রোজ জাস্ট গ্লুকোজের আইসোমার। দেহের ওজন ও পেশি বৃদ্ধির জন্য ডেক্সট্রোজ পাওয়া যায়, একটু নিজেরার মতো করে রিডিং করে ফেলবা। চলে আসি হচ্ছে ভাইয়া, খেয়াল করো মজার জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ফ্রুক্টোজ। কি বললাম? ফ্রুক্টোজ। ভাইয়া
ফ্রুক্টোজ নামে কি আছে? ফ্রুট আছে বা ফল আছে, তাহলে ফ্রুক্টোজ নাম কি? দেখো তো ভাইয়া, ফ্রুট সুগার। কি বললাম? ফ্রুট সুগার। ঠিক আছে, অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধু থেকে থেকে বলো ভাইয়া ফ্রুক্টোজ। তাহলে ঠান্ডা মাথায় খুবই ইম্পর্টেন্ট, ফলের শর্করাকে ফ্রুক্টোজ, ফ্রুট সুগারকে ফ্রুক্টোজ। কমেন্ট করো ফ্রুক্টোজ কি? ফ্রুট সুগার। কমেন্ট করো ফ্রুট সুগার। তাহলে ফ্রুট সুগার মানে কি বলো ভাইয়া? ফ্রুট অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন একটুকে পড়েছিলাম যে গ্লুকোজের রিং স্ট্রাকচার ছিল পাইরানোজ। মানে রিং স্ট্রাকচার বলতে দেখো এরকম যে ষড়ভুজাকার গ্লুকোজের যে গঠন, সেটা গ্লুকোজে ছিল পাইরানোজ, আর ফ্রুক্টোজে ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোজ। তাহলে ভাইয়া যদি ভুলায় না যায়, ফতে ফ্রুক্টোজ, সেই ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানোজ, আর গ্লুকোজের তাহলে কি হবে? পাইরানোজ। ঠান্ডা মাথায় সবাই কমেন্টস করো যে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানোজ। কথা বোঝা গেছে? গেল। এখন ক্ষতিকর প্রভাব, ডায়াবেটিস টাইপ 2 হতে পারে, হৃদরোগ হতে পারে, ক্যান্সার হতে পারে। বেশি মিষ্টি খেলে কি হয়? বেশি মিষ্টি বলে না, মিষ্টি খেলে বেশি মোটা হয়ে যাবা, তো মিষ্টি খেলে স্থূলতা হবে, টাইপ 2 ডায়াবেটিস হবে, ক্যান্সার হতে পারে, অনেক কিছু হবে। তো এখানে একটু পড়ি, সেটা হচ্ছে মধুর প্রধান কাঁচামাল ফ্রুক্টোজ, কনফেকশনারিতে কি পাওয়া যায়? ফ্রুক্টোজ। ঠিক আছে, জানলাম মোটামুটি। এরপরে আমরা চলে আসি হচ্ছে পরেরটাতে, লেখা আছে যে বেনেডিক্ট টেক্সট। জাস্ট এতটুকু পড়ি যে বেনেডিক্ট টেক্সটের সাথে বেনেডিক্ট ডোবন বলতে কি বুঝি? কপার 2 হাইড্রক্সাইড। কি বললাম? কপার 2, জারণ সংখ্যা উল্লেখ করলাম, যেহেতু পরিবর্তনশীল যোজি কপার 2 হাইড্রক্সাইড মানে কিউপ্রিক হাইড্রক্সাইডের আমার যে দ্রবণ, তাকে বলা হয় হচ্ছে বেনেডিক্ট দ্রবণ। এটা দিয়ে আমরা জাস্ট প্রমাণ করি কোনটা বিজারক শর্করা আর কোনটা অবিজারক শর্করা, জাস্ট পড়ার জন্য। এবার আমরা চলে আসি হচ্ছে ডাইস্যাকারাইডে। তাই ভাইয়া বলেছিলাম ডাইস্যাকারাইড জিনিসটা কি? ডাইস্যাকারাইড হচ্ছে ঠান্ডা মাথায় যে যাদেরকে ভাঙলে আমি 2টা মনোস্যাকারাইড পাবো, তাদেরকে আমরা কি জানি? ডাইস্যাকারাইড। তাহলে ভাইয়া ডাইস্যাকারাইড ভাঙলে কি পাওয়া যায়? ডাইস্যাকারাইড ভাঙলে 2টা মনোস্যাকারাইড পাওয়া যায়। খেয়াল করে দেখছো ভাইয়া, ডাইস্যাকারাইডের যে বেসিক যে সংকেতটা কতটা ইম্পর্টেন্ট, এই সংকেতটা দেখো। যে সবাই বলে চিনির সংকেত কি বা ডাইস্যাকারাইডের সংকেত কি, দেখো তো সবাই আমার সাথে পড়ো, পারলে লিখতে পারলে তো খুব ভালো। C12 H22 O11, ও কত? O11। তাহলে C12 H22 O11। দেখো ডেন্টালে 16-17তে আসছে, এরপরে আর অন্য জায়গায় ঢাকা ভার্সিটিতেও আসছে। ঠিক আছে, তাহলে এই আমার যে চিনির যে গঠনটা, এটা ভালোভাবে পারতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন উদাহরণগুলো ভালো করে পড়ি। কি লেখা? যে ডাইস্যাকারাইডের উদাহরণ কারা? দেখো মল্টোজ বলেছি, একটু পরে দেখাবো। এক অণু মল্টোজ ভাঙলে 2 অণু গ্লুকোজ পাবো। তাহলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইজ ইকুয়াল টু কি? মল্টোজ। যেহেতু 2টা স্যাকারাইডের সমন্বয়ে, এই জন্য মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড। আবার যদি গ্লুকোজ আর ফ্রুক্টোজকে আমরা একত্র করি, তখন পাবো হচ্ছে ডাইস্যাকারাইড সুক্রোজ। দেখো ল্যাকটোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজকে আমি যদি একত্র করি, তাকে বলা হয় হচ্ছে ল্যাকটোজ। ঠিক আছে, মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। চলে আসি হচ্ছে সুক্রোজ বা চিনি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে আমরা যে খাবার চিনি খাই, তাই না? খাবার চিনি খাই না? এই খাবার চিনি যে খাচ্ছি, এই খাবার চিনিকে বলে কি বলা? দেখো তো ভাইয়া, সুক্রোজ বলা হয়। ভাইয়া একটু পড়ি, পরে রিক্যাপ করি বা কোরিলেট করি। লেখা আছে ইক্ষুর বা আখের রসে 15% সুক্রোজ থাকে। কত পার্সেন্ট থাকে সুক্রোজ বলো ভাইয়া? 15% সুক্রোজ থাকে। তাহলে আবার বলি ঠান্ডা মাথায়, সুক্রোজকে বলা হয় খাবার চিনি, এবং দেখো ইক্ষু বা আখের রসে কি থাকে? সুক্রোজ থাকে, যার কারণে এই সুক্রোজকে বলা হয় ইক্ষু চিনি বা বিট চিনি। সাবধান, শুধু সাবধান। ভাই পড়িয়েছিলাম গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, আঙুরের শর্করা মনে আছে? সেখানে আঙুরের শর্করায় গ্লুকোজ ছিল কত পার্সেন্ট? 12 থেকে 30%। আর এখন জানলাম যে ইক্ষু শর্করা, তার নাম কি কথা ভাইয়া? তার নাম হচ্ছে সুক্রোজ শর্করা। কত পার্সেন্ট ভাইয়া? 15%। ইক্ষু চিনি বা বিট চিনি বলা হয়। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে সুক্রোজ হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। কথা বোঝা গেছে? আচ্ছা, এবং এটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠান্ডা মাথায় পড়বা। উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার কি বলা হচ্ছে? কোনো সমস্যা ভাই? আচ্ছা, একটু কমেন্টস পড়ি। কি লেখা? ক্লিয়ার? জি, গুড। শেফাত সুলতানা লিপি 15%, আলিফ মাহমুদ আখের রসে 15% সুক্রোজ, রানি ইসলাম 15% সুক্রোজ। বাবা মৌসুমী সাহা অনেক ডেডিকেটেড কমেন্ট করছে আপু, ঠিক আছে, ধন্যবাদ। C12 H22 O11, ওকে ফাইন। এবার চলে আসি হচ্ছে, খেয়াল করো যে ঠান্ডা মাথায় যে কাকে বলা হয় হচ্ছে উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার, সুক্রোজ 100% ম্যাট। কথা হচ্ছে কি ভাইয়া, ট্রান্সলোকেটেড সুগার মানে কি? ধরলাম একটা উদ্ভিদ আঁকি,
জানো যে আমি মনুল ভাইয়ের মতো অনেক সুন্দর বড় বড় উদ্ভিদ আঁকতে পারি, হ্যাঁ, শিহাব ভাইয়ের মতো অনেক সুন্দর ভালো ভালো ছবি আঁকতে পারি। ধরো একটা গাছ, তাহলে কথা হচ্ছে ভাই গাছ তো ভালো হচ্ছে না, আর একটু এভাবে আঁকি। খেয়াল করো, এই যে গাছের অনেক কিছু রয়েছে, পাতা, ডাল, পালা, মূল, কাণ্ড, ঠিক আছে? এই যে মূল, কাণ্ড, পাতা, এইসব জায়গায় খাবার পৌঁছায় না? এই খাবারটা বলতো কি রূপে পৌঁছায়? এই উদ্ভিদের খাবারটা কিন্তু পৌঁছায় হচ্ছে সুক্রোজ রূপে। কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো সুক্রোজ রূপেই কিন্তু সব জায়গায় ট্রান্সপোর্ট হয়। এই যে সুক্রোজ রূপেই সব উদ্ভিদের প্রতিটি আনাচে কানাচেতে খাবার হিসেবে ট্রান্সপোর্ট হয় কে? সুক্রোজ। দ্যাটস ওয়াই উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার বলতে কাকে বোঝায়? সুক্রোজকে। সবাই কমেন্টস করো, খুবই ইম্পর্টেন্ট। দেখো যে ট্রান্সলোকেটেড সুগার কাকে বলা হয়? সুক্রোজ। কমেন্টস করো যে ট্রান্সলোকেটেড সুগার কাকে বলা হয় বলো তো? সুক্রোজ। কমেন্টস করো। মানে এটা এতটাই ইম্পর্টেন্ট অধ্যায়, তুমি যদি লিখে লিখে প্র্যাকটিস না করো বা আমার সাথে বলে বলে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এটা আত্মস্থ হবে না। বেশ কঠিন একটা অধ্যায়, তো ঠান্ডা মাথায় পড়তে হবে। এখন চলে আসি হচ্ছে সুক্রোজের গলনাঙ্ক। মেডিকেলে আর্টসে প্রায় 2 বার। কয়বার? প্রায় 2 বার। খেয়াল করো, লেখা আছে সুক্রোজ গণনা কত ভাইয়া? 188°C। বইয়ে তো ডিরেক্ট লেখা আছে, কিন্তু আসলে কিভাবে এসেছে প্রশ্নটা? এভাবে আসেনি। এটা হচ্ছে মেডিকেল 12-13 সেশনের প্রশ্ন। এখানে সবাই পড়েছে চিনির গলনাঙ্ক হচ্ছে 188°C বা সুক্রোজের গলনাঙ্ক 188°C, বাট পরীক্ষায় আসছে সুক্রোজ বা পরীক্ষায় আসছে খাবার চিনির গলনাঙ্ক কত কেলভিন। কি বললাম? কত কেলভিন। তাহলে খেয়াল করো, খুব সুন্দর, 188°C। তুমি যদি 273 যোগ করো তাহলে কেলভিনে পাবো। তাহলে 8 আর 3 11, 1 হাতে 1, 7 আর 1 8, 8 আর 8 16, 6 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 461 কেলভিন। সুতরাং আমি সবই পড়বো, কিন্তু পরীক্ষার হলে হল টেম্পারে আমার কিন্তু কনভার্ট করতে জানতে হবে। তাহলে সবাই কমেন্টস করো যে সুক্রোজের গলনাঙ্ক কত। দুটোই কমেন্টস করো, 188°C আর 200 আর হচ্ছে 461 কেলভিন। কমেন্টস করো 188 লেখো সি আর 461 কেলভিন। খুব ইম্পর্টেন্ট। এখন এটা তোমাদের মেহেদি ভাই খুব মজা করে পড়ায়, শিহাব ভাই মজা করে পড়ায়। দেখো ভাইয়া, গ্লুকোজের কাজ যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম গ্লুকোজ পড়তে গেলে তুমি সি ফন্টটাকে, সি কে করবে হচ্ছে হাইলাইট, সি ফর সরবিটল, সি ফর ক্যালসিয়াম গ্লুকোনেট, এগুলোকে তুমি করতে হবে হচ্ছে হাইলাইট। আবার এখন তুমি যদি ফ্রুক্টোজ লেখো, ফ্রুক্টোজ লিখতে গেলে তোমার হচ্ছে লিখবা, কিন্তু ফ্রুক্টোজে সবসময় ওকে করতে হবে হাইলাইট। কি বললাম? ফ্রুক্টোজে সবসময় আমার হচ্ছে ওকে করতে হবে হচ্ছে হাইলাইট। কথা বোঝা গেছে? তাহলে কি বললাম? আবার বলি যে ফ্রুক্টোজে ও করতে হবে হাইলাইট। কেন? খেয়াল করো, তুমি ফ্রুক্টোজের সব কাজ ভুলে যাও, একটা কাজ ভোলা যাবে না। ফ্রুক্টোজের ও ফর অক্সালিক অ্যাসিড। কি বললাম? ও ফর অক্সালিক অ্যাসিড। তোমার এটা খুব ভালোভাবে পারতে হবে। ফ্রুক্টোজের ওফর হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা প্রিজারভেটিভ, প্রাকৃতিক। সুক্রোজ একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। একটু উপরে রাখবা, সুক্রোজ ছত্রাকের প্রধান খাদ্য। এটা মোটামুটি আমরা কম বেশি জানি। তাহলে চিনির গলনাঙ্ক 188°C, 461 কেলভিন। ফ্রুক্টোজের ওফর অক্সালিক অ্যাসিড। একটু কমেন্টস করো, সবাই কমেন্টস করছে। তৃষ্ণা মুখার্জি 461 কেলভিন। ঈশা দুইটাই কমেন্টস করছে 188°C, 461 কেলভিন। ফাইন। মারিফা বিন ফাতেমা অর্পা 188°C, 461 কেলভিন। শাহনাজ রহমান জয়, উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে সুক্রোজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এবং কিপ কমেন্টিং। ঠিক আছে, চলে আসি হচ্ছে এরপরে নেক্সট টপিক আমরা কিভাবে পড়াবো। এবার আসি হচ্ছে সেলুলোবায়োজ। ভাইয়া এখন যেহেতু একটা কথা আছে, একটু কঠিন একটা কথা বলি। আমরা অধ্যায় যখন শুরুতে পড়াই তখন দুইটা কথা বলেছিলাম, মনে পড়ে কি? যে গ্লাইকোসাইডিক বন্ড আর হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে গ্লাইকোসাইডিক বন্ডটা কি ছিল? দুইটা মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ড তাকে বলা হয় হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। বোঝা গেছে? তাহলে এখন এই গ্লাইকোসাইডিক বন্ড কি বা কত প্রকার সেটা কিন্তু জানার সময় হয়ে এসেছে। একটু বলি যে এই যে গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আলফা বন্ড আর একটা হচ্ছে বিটা বন্ড। আর বড় করে লিখলাম না, সব একটু বলো আমার সাথে। গ্লাইকোসাইডিক বন্ড কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আলফা বন্ড আর একটা হচ্ছে বিটা বন্ড। তাহলে ভাইয়া কেমনে বুঝবো? বুঝবো হচ্ছে, খেয়াল করো ঠান্ডা মাথায়। ভাইয়া এখন এত কি পড়া সম্ভব? কোন মনোস্যাকারাইডের মধ্যে কয়টা বন্ড, এটা কি খুব ভালোভাবে পড়া সম্ভব? পড়া সম্ভব। ঠান্ডা মাথায় বললে সব পড়া সম্ভব, ঠান্ডা মাথায় বুঝবা। প্রায় পরীক্ষাতে আসে নিচের কোন যৌগটিতে আলফা গ্লাইকোসাইডিক বন্ড বা বিটা গ্লাইকোসাইডিক বন্ড আছে। ঢাকা ভার্সিটিতে কঠিন কোশ্চেনগুলো বেশি আসে। একটু জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে খেয়াল করো যে মনে রাখবা ঠান্ডা মাথায় একটু লিখি সেলুলোজ, আবার লিখি সেলুলোজের ভাই
সেলোবায়োজ। কি বললাম বলো, যে দুইটা জিনিস লিখলাম, সেলুলোজ আর হচ্ছে সেলোবায়োজ। মনে রাখবা যে শুধুমাত্র ডাইস্যাকারাইড গুলোর মধ্যে একমাত্র সেলুলোজ এবং সেলোবায়োজের মধ্যেই কেবল বিটা গ্লাইকোসাইডিক বন্ড থাকে। কথা বুঝতে পেরেছো? তাহলে আবার বলি, যদি প্রশ্ন করা হয় নিচের কোনটাতে বিটা গ্লাইকোসাইডিক বন্ড উপস্থিত, অ্যান্সার হবে হচ্ছে সেলুলোজ আর হচ্ছে সেলোবায়োজ, বিটা গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে ঠান্ডা মাথায় সেলুলোজ এবং সেলোবায়োজ বাদে যত সুগার পৃথিবীতে পাবা সবার মধ্যে কোন বন্ধন? আলফা বন্ধন বিদ্যমান। তাহলে ভাই আরেকবার রিক্যাপ করেন, একটু কঠিন জিনিস পড়ালেন। সেলুলোজ এবং সেলোবায়োজ শুধু এই দুইটা জিনিসের মধ্যেই বিটা গ্লাইকোসাইডিক বন্ড থাকে, আর পৃথিবীর সব শর্করার মধ্যেই আমার আলফা গ্লাইকোসাইডিক বন্ড থাকে। তাহলে ভাই প্রশ্ন করেন, বলতো মল্টোজে কি ধরনের বন্ধন থাকে? আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। ভাইয়া বলেন তো আমার র্যাফিনোজে কি ধরনের বন্ধন থাকে? অ্যান্সার হবে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। ভাইয়া বলেন তো সেলোবায়োজে কোন ধরনের বন্ধন থাকে? হ্যাঁ ভাইয়া পড়াই দিছেন, সেলুলোজ এবং সেলোবায়োজে কি থাকে বলো ভাইয়া? বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে সবাই কমেন্টস করো যে সেলুলোজ, সেলোবায়োজ, বিটা। জাস্ট এতটুকু কমেন্টস করো যে সেলুলোজ, সেলোবায়োজ, বিটা বন্ড। একটু কমেন্টস করো, এটা বুঝতে হয়ে যাবে ভাইয়া। সেলুলোজ, সেলোবায়োজ হচ্ছে বিটা বন্ড। তাহলে সেলুলোজ, সেলোবায়োজে বিটা বন্ধন, বাকি সব জায়গাতে হচ্ছে আলফা বন্ধন। তাহলে সেটাই আলটিমেটলি আমরা দেখি যে সেলোবায়োজে এখানে দেখো সব হচ্ছে বিটা লিঙ্কেজ এবং এখানে হচ্ছে বিটা বন্ধন তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি হচ্ছে ম্যালটোজ। এই যে মল্টোজকে আমরা বলিয়েছিলাম, একটু বলেছি মল্টোজ কি? আংশিক রিডিউসিং সুগার। আংশিক রিডিউসিং সুগার বলেছি। সেলুলোজ আর সেলোবায়োজ কি থাকে? বিটা বন্ধন। মল্টোজে থাকবে কি? মল্টোজে থাকবে হচ্ছে আলফা বন্ধন। মানে সেলুলোজ, সেলোবায়োজ বাজে সব জায়গায় থাকবে হচ্ছে আমার আলফা বন্ধন। এখন আমরা চলে আসি হচ্ছে আপেক্ষিক মিষ্টতা। এটা কিভাবে পড়বো খেয়াল করো। এটা দেখো লেখা আছে এগুলো খুব একটা যে আসে তেমনটা না, জাস্ট তোমরা একটু জাস্ট পড়ে রাখতে পারো ঠান্ডা মাথায়। সেটা হচ্ছে খেয়াল করো যে যে সুক্রোজ কত দেখাতে? সুক্রোজ হচ্ছে ভাইয়া 100। সুক্রোজ কত ভাই? সুক্রোজ হচ্ছে 100। ঠিক আছে, এরপরে দেখি কি লেখা, যে গ্লুকোজ কত? 74। গ্লুকোজ কত? 74। ঠিক আছে, ফ্রুক্টোজ হচ্ছে 173, মল্টোজ হচ্ছে 32। এরপরে দেখো লেখা আছে সেটা হচ্ছে যে ল্যাকটোজ হচ্ছে 16, স্যাকারিন হচ্ছে 500, মনোলেনিন হচ্ছে 2000। কথা বুঝতে পারছো? তা এটা একটা ট্রিক্স, অনেকে পড়ে অনেকে পড়ে না। এটা যদি ট্রিক্স বলি কেমনে বলতে পারি, তোমার কাজ হচ্ছে এটা একটা একবার রিডিং দাও, রিডিং দিয়ে ম্যানুয়ালি একটু নিউমেরিক গুলো মাথার মধ্যে সেট করা। তুমি দুইবার পড়লা, মনোলেনিন 2000 বলেছে, স্যাকারিন 500 বলেছে, ল্যাকটোজ 16 বলেছে। ঠিক আছে, পড়ার পরে তখন তোমার এরকম মনে হতে পারে যে তুমি বলতে পারো যে মশা ফ্রুট শুকায় গামলায়। ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে মশা ফ্রুট শুকায় গামলায়। এটা কিন্তু খুব একটা আসে না, যারা বেশি পড়তে চাও তার জন্য। তাহলে মশা ফ্রুট শুকায় গামলায় কেমন? মতে হচ্ছে মানে আমরা বেশি থেকে কম পড়বো, বাড়তে 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 আস্তে আস্তে কম পড়বো। তাহলে মতে কি? মনোলেনিন। মশা সাথে কি? স্যাকারিন। ফ্রুটে কি বলতো ভাইয়া? ফ্রুক্টোজ। ঠিক আছে, শুকে কি বলা ভাইয়া? সুক্রোজ। ঠিক আছে, গতে কি? গ্লুকোজ। মতে কি? মল্টোজ। লতে কি? ল্যাকটোজ। পর 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 জাস্ট লিখে ম্যানুয়ালি পড়ে ফেলবা যে মনোলেনিন কত ভাইয়া পড়ছে? 2000। স্যাকারিন কত ভাইয়া? 500। এবার খেয়াল করো, ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্লুকোজ। এটা আমরা মনে রাখবো সুক্রোজ স মানে 100। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুক্রোজ স মানে 100। ঠিক আছে, এবার খেয়াল করো ভাইয়া, দুইটার গড় করে দিব। ফ্রুক্টোজ কত? 173। গ্লুকোজ কত? 74। দেখো তো 173 আর 74 এর গড় কত? প্রায় 100। কথা বোঝা গেছে? ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্লুকোজ। সুক্রোজ 100, ফ্রুক্টোজ হচ্ছে 173, গ্লুকোজ হচ্ছে 74। এরপর অর্ধেক অর্ধেক করে দাও। মল্টোজ, ল্যাকটোজ। মল্টোজটা মনে রাখবো 32, ল্যাকটোজ কত? 16। বোঝা গেছে? এই আমরা পারতে পারি মশা ফ্রুট শুকায় গামলায়। ঠিক আছে, ঠান্ডা মাথায় পড়ে ফেলবা, আস্তে 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 পড়তে 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 হবে। সবাই একটু কমেন্টস করো যেটা বেশি আসে। সুক্রোজের গণনা, সুক্রোজের আমার আপেক্ষিক মিষ্টতা কত? দেখো সুক্রোজের সুক্রোজ স, সুক্রোজ স 100। আবার দিও না 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু মিষ্টতা, কিন্তু তাপমাত্রা না। ঠিক আছে, পড়ে ফেললাম। এখন আমরা আসি হচ্ছে দেন অলিগোস্যাকারাইড। আমরা বলেছিলাম একটু আগে যে একটা মনোস্যাকারাইড ভাঙলে 3 থেকে 10টা কার্বন পাওয়া যায়,
3 থেকে 10টা কার্বন পাওয়া যায় কোথায়? মনোস্যাকারাইড ভাঙলে। আর বলেছিলাম যে অলিগোস্যাকারাইড ভাঙলে কি পাবো? 3 থেকে 10টা মনোস্যাকারাইড, 3 থেকে 10টা মনোস্যাকারাইড। ঠিক আছে, ট্রাইস্যাকারাইডের উদাহরণগুলো একটু পড়বা। র্যাফিনোজ, টেট্রাস্যাকারাইড, স্কারডোজ, পেন্টাস্যাকারাইড, ভার্বাকোজ। একটু কমেন্টস করো পেন্টাস্যাকারাইড নামটা কমেন্টস করো, ভার্বাকোজ কমেন্টস করো, ভার্বাকোজ। এরপরে ভাইয়া মেডিকেলের মার্কা মারা অবজেক্টিভ 100% ম্যাট ঠান্ডা মাথায় পড়তে হবে। খেয়াল করো, সুক্রোজ, সুক্রোজ ভাঙলে আমরা পাচ্ছি কি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ল্যাকটোজ ভাঙলে আমরা পাচ্ছি কি? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। র্যাফিনোজ ভাঙলে পাচ্ছি কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে খুবই 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 গুরুত্বপূর্ণ। আবার রিক্যাপ করেন, সেটা হচ্ছে যদি বলি সুক্রোজ ভাঙলে আমরা পাচ্ছি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, আমরা যদি ল্যাকটোজকে ভাঙি পাচ্ছি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, যদি আমরা র্যাফিনোজকে ভাঙি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। সবাই একটু কমেন্টস করো যে গ্লুকোজ ফ্রুক্টোজের সমন্বয়ে কি তৈরি হয়, একটু আগে কমেন্টস করতে বলছি, গ্লুকোজ ফ্রুক্টোজের সমন্বয়ে কি তৈরি, একটু কমেন্টস করে জানাও। ঠিক আছে, ঠান্ডা মাথায় পারতে হবে। এরপরে চলে আসি হচ্ছে পরের টপিকটা, চলে আসি হচ্ছে মাস্ট টু রিমেম্বার মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে তৈরি করার দরকার নাই। এবার আসি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড পড়লাম, কার্বোহাইড্রেট। একটু কমেন্টস দেখি ভাই তোমরা কি করছো কমেন্টস। যে ওকে ভার্বাকোজ, ওকে সবাই ভার্বাকোজ, সাবাস। তৃষ্ণা মুখার্জি ভার্বাকোজ, হৃদয় হালদার ভার্বাকোজ, থ্যাংক ইউ। অর্পা মন্ডল ভার্বাকোজ, ঠিক আছে। অর্চনা বালা অধিকারী ভার্বাকোজ, মারিফা মিন ফাতেমা অর্পা ভার্বাকোজ, উম্মে হাইবা নিপ্পো, মাত্র যেটা বললাম সুক্রোজ। ওকে, অর্চনা বালা অধিকারী সুক্রোজ, থ্যাংক ইউ ভাই, সবাই কিপ কমেন্টিং। আচ্ছা, এবং ফলো দি ক্লাস। চলে আসি হচ্ছে যে পলিস্যাকারাইড, তার মানে অনেক অনেক মনোস্যাকারাইড মিলে তৈরি করবে কি বলতো ভাইয়া? পলিস্যাকারাইড। এখন এখানে আমার কি পড়তে হবে? বলেছিলাম যে সকল মনোস্যাকারাইড এবং সুক্রোজ বাদে সকল ডাইস্যাকারাইড এরা হচ্ছে কি? বিজারক শর্করা। ভাই বলেছিলাম, বলেছি। এখন আসি সেটা হচ্ছে যে তাহলে সুক্রোজ নিজে কি? সুক্রোজ নিজে কিন্তু অবিজারক শর্করা, আর সকল পলিস্যাকারাইডও কিন্তু ভাইয়া অবিজারক শর্করা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে আসি হচ্ছে, খেয়াল করো লেখা আছে যে এইটা কেমন? বিজারণ ক্ষমতাহীন। সংকেতটা C6H10O5 N। N মানে অসংখ্য সংখ্যক হতে পারে। যেটা বেশি আসে সেটা হচ্ছে কোচিং এর পরীক্ষাতে কারা কারা গাঠনিক পলিস্যাকারাইড, কারা কারা সঞ্চিত পলিস্যাকারাইড। খেয়াল করো ভাইয়া, গাঠনিক পলিস্যাকারাইড খেয়াল করো সেলুলোজ, কাইটিন, পেকটিক অ্যাসিড। আর সঞ্চিত পলিস্যাকারাইড হচ্ছে ভাইয়া স্টার্চ আর গ্লাইকোজেন, স্টার্চ আর গ্লাইকোজেন। ঠিক আছে, সেলুলোজ উদ্ভিদের ভার বহন করে। ঠান্ডা মাথায় একটু পড়ে ফেলবা। তাহলে সবাই একটু কমেন্টস করো যে স্টার্চ গ্লাইকোজেন কোন ধরনের পলিস্যাকারাইড, গাঠনিক নাকি সঞ্চিত? কমেন্টস করো স্টার্চ গ্লাইকোজেন কোন ধরনের পলিস্যাকারাইড, গাঠনিক নাকি সঞ্চিত? একটু পড়িয়ে দিই। স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত পলিস্যাকারাইড, গ্লাইকোজেন হচ্ছে প্রাণী দেহে সঞ্চিত পলিস্যাকারাইড। মনে থাকবে? তাহলে উদ্ভিদ দেহে সঞ্চিত পলিস্যাকারকে বলা হয় হচ্ছে স্টার্চ, আর প্রাণী দেহের সঞ্চিত পলিস্যাকারকে বলা হয় হচ্ছে গ্লাইকোজেন। তবে কমেন্টস করো স্টার্চ গ্লাইকোজেন হচ্ছে সঞ্চিত পলিস্যাকারাইড। ঠিক আছে, দেন আমরা নেক্সট স্লাইডে প্রসিড করি। হেমিসেলুলোজ অনেক কিছু রয়েছে, এগুলো নিজে একটু পড়ে ফেলবা। এবার আছে হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। এখান থেকে আমরা কি পড়তে পারি? এরও আণবিক সংকেত সেম। এখানে আমি বলেছি একমাত্র সেলুলোজ এবং সেলোবায়োজে বিটা বন্ধন থাকে, আর সব জায়গায় থাকবে আলফা বন্ধন। তাহলে স্টার্চে কি বন্ধন থাকবে? স্টার্চও থাকবে হচ্ছে আমার আলফা বন্ধন। দেখো এই যে আলফা বন্ধনের মাধ্যমে থাকে। ঠিক আছে, এখন খেলা করো ভাইয়া, স্টার্চের দুটো টাইপ আছে। একটা হচ্ছে দেখো স্টার্চ দুই প্রকার, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। হ্যাঁ, ঠান্ডা মাথায় বোঝো অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। বলো তো নাম কার বড়? এবার দেখে বোঝা যাচ্ছে যে অ্যামাইলোপেকটিনের নামটা বড়, অ্যামাইলোজের নামটা ছোট। তাহলে যদি বলি যার নাম বড় তার পার্সেন্টেজ বেশি, যার নাম ছোট তার পার্সেন্টেজ কম। তাহলে ভাইয়া খেয়াল করো অ্যামাইলোপেকটিন নামটা বড়, এজন্য 78 ভাগ থাকে কি? স্টার্চ। তাহলে স্টার্চের শতকরা 78% কি থাকে? অ্যামাইলোপেকটিন। আর 22% কি থাকে? অ্যামাইলোজ। মনে থাকবে? তাহলে অ্যামাইলোপেকটিন নামটা বড় 78 ভাগ, অ্যামাইলোজ নামটা ছোট, এটা হচ্ছে 22 ভাগ, 22%। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট যে স্টার্চ আয়োডিন দ্রবণে কি ধরনের বর্ণ ধারণ করে? সবাই কমেন্টস করো। গাঢ় নীল বর্ণ ধারণ করে। 100
পার্সেন্ট ম্যাট। পড়াটাও ইম্পর্টেন্ট। ফেলিং দ্রবণ কর্তৃক স্টার্চ বিজারিত হয় না, কারণ আমরা জানি ফেলিং দ্রবণে যারা বিজারিত হয় তারা কি শর্করা? বিজারক শর্করা। আমরা জানি সকল পলিস্যাকারাইড কি? সকল পলিস্যাকারাইড হচ্ছে অবিজারক শর্করা। দ্যাটস ওয়াই ফেলিং দ্রবণে স্টার্চ বিজারিত হয় না, কারণ কোনো অবিজারক শর্করাই ফেলিং দ্রবণে বিজারিত হয় না। ঠান্ডা মাথায় আবার বলি, স্টার্চ যেহেতু অবিজারক শর্করা, একটা পলিস্যাকারাইড, সেজন্য ফেলিং দ্রবণ কর্তৃক বিজারিত হয় না। তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আয়োডিন দ্রবণে এই স্টার্চ সেটা হচ্ছে গাঢ় নীল বর্ণ ধারণ করে। পারা যাবে? মোটামুটি পারা যাবে। এখন আমরা চলে আসি হচ্ছে এরপরে কি ব্যবহার রয়েছে। এখানে স্টার্চ অনেক কিছু ব্যবহার রয়েছে, ঠান্ডা মাথায় নিজেরা রিডিং করে ফেলবা, খুব একটা বেশি আসে না, কাগজ টাগজ তৈরি করে। এখন আসি জাইমেস ফার্মেন্টেশন প্রক্রিয়া, শ্বেতসারকে অ্যালকোহলে পরিণত করে এখানে পড়তে হবে। খেয়াল করো, সবচেয়ে বৃহত্তম স্টার্চ গোল আলু, সবচেয়ে ক্ষুদ্রতম স্টার্চ চালের। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় স্টার্চ কোথায়? দেখো গোল আলু, সে দেখতে এমনিই বড়, তাহলে তার কি হবে? বৃহত্তম স্টার্চ। আর দেখো সবচেয়ে ক্ষুদ্রতম স্টার্চ কোনটা ভাইয়া? দেখো চালে, চালে সবচেয়ে থাকবে হচ্ছে ক্ষুদ্রতম স্টার্চ। আমাদের পড়ে ফেলতে হবে। ঠিক আছে, সবাই কমেন্টস করো যে ক্ষুদ্রতম স্টার্চ কোথায় দেখা যায়? চালে দেখা যায় নাকি গোল আলুতে দেখা যায়? কমেন্টস করো। এখন আসি সেলুলোজ। ভাই সেলুলোজে কেমনে পড়বো? খেয়াল করো, আমি বলেছি একমাত্র সেলুলোজ এবং সেলোবায়োজ এই দুইটা জিনিসেই বিটা গ্লাইকোসাইডিক বন্ধনটা থাকে। ঠিক আছে, আর সব জায়গাতে আলফা। তাহলে দেখো সেলুলোজের বন্ধনটা কেমন? বিটা বন্ধন। সাধারণত দুইটা বিটা ডি গ্লুকোজ নিয়ে, অনেকগুলো বিটা ডি গ্লুকোজ নিয়ে আমার সেলুলোজ তৈরি হয়। তাহলে সেলুলোজ উদ্ভিদের প্রধান রাসায়নিক ধর্ম, পার্সেন্টেজ পড়তে হবে, রিডিং পড়াই আগে, খুবই 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 ইম্পর্টেন্ট। তুলায় কত থাকে দেখো তো ভাইয়া, 94%। লিনেনে সেলুলোজ থাকে 90%, তন্তু কোষে থাকে হচ্ছে 90%, কাঠে থাকে হচ্ছে 60% ইত্যাদি। ঠিক আছে, তৃণলতায় থাকে, তৃণলতায় হচ্ছে 30 থেকে 40%, আর মাটিতে থাকে হচ্ছে 40 থেকে 70%। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে, যদি সামনে আমি ট্রিক্সটা লিখি, সেটা হচ্ছে তুলিকা মাতৃ। কি বললাম বলো? তুলিকা মাতৃ, তুলিকা মাতৃ। খেয়াল করো, বেশি থেকে কম। ততে কি? তুলা। ততে কি? তন্তু। তাহলে তুলায় কত? 94%। তন্তু কোষে কত? তন্তু কোষ হচ্ছে কত? 90%। লি মানে কি? লিনেন। লিনেন দেখো 90, কত 9 ছড়াছড়ি, লিনেন 90। এরপরে কাঠ, কাঠ 60, কাঠ 60, কাঠ 60। তাহলে কাঠে কত পার্সেন্ট সেলুলোজ ভাইয়া? কাঠে 60% সেলুলোজ। ঠিক আছে, এরপর দেখো মাটি, মাটিতে কি? 40 থেকে 70%। এরপরে ত্রিতে হচ্ছে তৃণলতা কত? 30 থেকে 40%। তাহলে তুলিকা মাতৃ। সবাই কমেন্টস করো, তুলিকা মাতৃ, তুলিকা মাতৃ। তুলা, তন্তুকোষ, লিনেন, কাঠ, মাটি, আর হচ্ছে তৃণলতা। তুলায় 94, তন্তুকোষে 90, লিনেনে 90, কাঠ 60, কাঠ 60, আর মাতে মাটি, ততে তৃণলতা। ঠিক আছে, এখন চলে আসি, আমরা জানি যেহেতু সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, এরা হচ্ছে বিজারণ ক্ষমতাহীন। বিজারণ ক্ষমতাহীন খুব ইম্পর্টেন্ট, যে স্টার্চ যেমন আয়োডিন দ্রবণে নীলবর্ণ ধারণ করে, সেলুলোজ আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে, ভাইয়া মানুষ কি সেলুলোজ খেলে হজম করতে পারে? না ভাইয়া, সেলুলোজ থাকে কোথায় বলো তো? থাকে ঘাসে। আমরা এই ঘাস খাই না? ঘাস খায় কারা? ঘাস খায় হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া ওরা ঘাস খায়। তা ঘাস খায় কেন? কারণ ওদের ঘাসটা হজম হয়। কারণ ওদের দেহে কি থাকে এনজাইম বলতো? ওদের দেহে সেলুলোজ এনজাইম থাকে, যার কারণে গরু ছাগলের সেলুলোজ হজম হয়। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো ভাত খাই, আমরা কি সেলুলোজ খেতে পারি? না, কারণ আমাদের শরীরে সেলুলোজ এনজাইম নাই, যার কারণে সেলুলোজ হজম হয় না। কথা বোঝা গেছে? আচ্ছা এখন একটু এখানে ব্যবহারটাতে আসি। ব্যবহার রিডিং পড়ি, কি লেখা আছে, যে আগে একটু পড়ি, দেন হচ্ছে কিওয়ার্ড গুলো আমরা লিখে লিখে দেই। সেলুলোজের ব্যবহার খেয়াল করো, যে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, আমরা জানি কত কোষ প্রাচীর। অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত হয়, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে ব্যবহৃত হয়। কথা বুঝতে পেরেছো? এরপরে নাইট্রোসেলুলোজ উৎপাদন, সেলোফেন, এগুলোতেও ব্যবহৃত হয়। তাহলে ভাইয়া এখানে আমরা কি পড়তে পারি? আমরা পড়তে পারি হচ্ছে, এখানে লেখা আছে ফটোগ্রাফিক ফিল্মেও ব্যবহৃত হয়। তাহলে একবার কিওয়ার্ড গুলো বলি,
কোষ প্রাচীর তৈরিতে, ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে, নাইট্রেট বিস্ফোরক তৈরিতে, ক্রোমাটোগ্রাফি তৈরিতে, আর দেখো নাইট্রোসেলুলোজ তৈরিতে। সংক্ষেপে পড়তে পারো একটা ট্রিক্স, কফিন। তুমি অনেকবার পড়লা, পড়ার পরে দেন মাথায় নিলা, আগে ট্রিক্স করে লাভ নাই, আগে কিওয়ার্ড পড়তে হবে, দেন মাথায় নিতে হবে। খেয়াল করো ভাইয়া, এই যে কতে কি দেখো তো ভাইয়া, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, ঠিক আছে। আবার কতে কি দেখো তো ভাইয়া, ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ কেই ব্যবহৃত হয় সেলুলোজ। কথা বোঝা গেছে? খেয়াল করো ভাইয়া, ফতে ফতে কি দেখো ভাইয়া, ফটোগ্রাফিক ফিল্ম বা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে কি ইউজ করা হয়, সেলুলোজ। দেখো ভাইয়া নতে কি কি বিস্ফোরক দেখো তো ভাইয়া, নাইট্রেট বিস্ফোরক নাকি নাইট্রাইট বিস্ফোরক, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ইউজ করা হয়, নাইট্রোসেলুলোজ হিসেবেও তৈরি করা হয়। সবাই কমেন্টস করো কফিন কফিন কফিন, কমেন্টস করো সেলুলোজের ব্যবহার কি, কফিন, ঠিক আছে। তোমার লেখা আছে যে রানী ইসলাম ওকে গরু ছাগল, আচ্ছা ঠিক আছে। তৃষ্ণা মুখার্জি তুলিকা মাতৃ, ঠিক আছে। অর্চনা বালা অধিকারী তুলিকা মাতৃ, সাফা সুলতানা নিপি তুলিকা মাতৃ, সুমন ইসলাম তুলিকা মাতৃ। থ্যাংক ইউ ভাইয়া, কমেন্টস করতে থাকো আস্তে আস্তে। আচ্ছা, আর আমরা এতে থাকি, ঠিক আছে। আমাদের প্রোটিনটা খুব একটা বেশি বড় না, প্রোটিনটা বেশ ছোট করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, যেন এমন ভাবে পড়ি যদি একটু সময় লাগলেও যেন আমরা আজীবন মনে রাখতে পারি যে না, এটা করার মতো ক্লাস করেছিলাম, তো শিখতে পেরেছিলাম। গ্লাইকোজেন, গ্লাইকোজেন দেখো ভাইয়া, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ গ্লাইকোজেন, সঞ্চিত খাদ্য। এটা হচ্ছে প্রাণীদেহের যকৃৎ এবং মাংসপেশি থাকে প্রধান সঞ্চিত খাদ্য উপাদান, এটা সায়ানোব্যাকটেরিয়ার উপাদান। ইম্পর্টেন্ট খেয়াল করো সেটা হচ্ছে যে এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা জানি গ্লাইকোজেন হচ্ছে প্রাণীদেহের সঞ্চিত শর্করা, খুবই ইম্পর্টেন্ট, পড়েছিলাম একটু আগে। স্টার্চ আয়োডিন দ্রবণে গাঢ় নীল বর্ণ ধারণ করে। এখন খেয়াল করো, এখন আমরা পড়ছি কি, গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন কিন্তু আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, ভেরি 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 ইম্পর্টেন্ট। আবার বলি যে স্টার্চ আয়োডিন দ্রবণে গাঢ় নীল বর্ণ ধারণ করে, আর এই যে আমার যেটা হচ্ছে গ্লাইকোজেন, সেটা হচ্ছে আয়োডিন দ্রবণে বেগুনি বর্ণ ধারণ করে। সবাই কমেন্টস করো যে গ্লাইকোজেন আয়োডিন দ্রবণে কোন বর্ণ ধারণ করে, লালচে বেগুনি, লালচে বেগুনি, ঠিক আছে। গেল। এখন চলে আসি হচ্ছে কি কি লেখা আছে, কি কি লেখা আছে। দেখো লেখা আছে এটা হচ্ছে গ্লাইকোজেন সারফেক্ট্যান্ট তৈরি করে, একটু পরে রাখলাম। যকৃতের কোষে থাকে গ্লাইকোজেনের উৎপাদন, ঠিক আছে। পেশির গ্লাইকোজেন কি করে, পেশির কাজে শক্তি যোগায়, ঠিক আছে। মানুষের মস্তিষ্ক গ্লাইকোজেন থাকে, একটু পড়ে ফেললাম। এখন যেটা আমরা বললাম ওটাই হচ্ছে আমরা সামারি করছি। কি লেখা, সেটা হচ্ছে আয়োডিন দ্রবণে প্রদত্ত বর্ণ, অ্যামাইলোস প্লাস আয়োডিন, এটা হচ্ছে দেখো নীল বর্ণ, ঠিক আছে। আমার বেশি আসে হচ্ছে ভাই এইটা, স্টার্চের সাথে আয়োডিন গাঢ় নীল বর্ণ, 100% ম্যাট, মার্ক আমার অবজেক্টিভ। আর গ্লাইকোজেনের সাথে আয়োডিন লালচে বেগুনি বর্ণ, এই দুটো পড়তে হবে। স্টার্চ প্লাস আয়োডিন গাঢ় নীল বর্ণ, আর গ্লাইকোজেন প্লাস আয়োডিন এটা হচ্ছে লালচে বেগুনি বর্ণ। কথা বুঝতে পারছো ভাইয়া? এখন তো লেখা আছে এরপরে কার্বোহাইড্রেট ডেরিভেটিভস, গ্লুকোসামিন গ্যালাক্টোসামিন, গ্লুকোসামিন গ্যালাক্টোসামিন, ঠিক আছে। এখানে ভাই ঠান্ডা মাথায় কি পড়বো, ঠান্ডা মাথায় পড়বো গ্লুকোসামিন জিনিসটা কি, হ্যাঁ, গ্লুকোসামিনের পলিমার হচ্ছে কাইটিন। আর গ্যালাক্টোসামিনের এটা কি, তরুণাস্থির প্রধান দ্রব্য গ্যালাক্টোসামিন। প্রশ্ন হয় তরুণাস্থির প্রধান দ্রব্য কোনটা, অপশনে কিন্তু গ্যালাক্টোসামিনও থাকে, অপশনে কিন্তু গ্লুকোসামিনও থাকে। তাহলে যদি বলা হয় কাইটিন কার পলিমার, গ্লুকোসামিনের পলিমার। যদি বলা হয় তরুণাস্থির প্রধান দ্রব্য কোনটা, গ্যালাক্টোসামিন। সবাই কমেন্টস করো তরুণাস্থির প্রধান দ্রব্য কোনটা, গ্যালাক্টোসামিন, ঠিক আছে। এখন দেখো চলে আসি হচ্ছে এরপরে কি লেখা আছে, দেখো যে এটা একটু পড়ি, যে আমরা পড়েছিলাম মনে আছে কার্বোহাইড্রেটের কমন কাজ ছিল বলতো ভাইয়া, সকল বিপাক। কি ছিল ভাইয়া, সকল বিপাক। এই লতে কিছু দেখো ভাইয়া, লতে হচ্ছে লুব্রিকেন্ট, লতে কি বলো ভাইয়া, লুব্রিকেন্ট। হাইলুরনিক অ্যাসিড কি তো হিসেবে কাজ করে ভাইয়া, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এটা আসে কার্বোহাইড্রেটের কোন উপাদান লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, হাইলুরনিক অ্যাসিড। সবাই একটু কষ্ট করে কমেন্টস করো, মানে লুব্রিকেন্ট কে বলো ভাইয়া, হাইলুরনিক অ্যাসিড, হাইলুরনিক অ্যাসিড। ভাইয়া আপনি তো খুব বড় বড় নাম কমেন্টস করাচ্ছেন, ভাইয়া তোমাদের ভালোর জন্য কমেন্টস করাচ্ছি। আমাদের শেষে আসি হচ্ছে প্রোটিন, 10 মিনিট লাগবে, প্রোটিনে খুব একটা বেশি পড়ার কিছু নেই, কার্বোহাইড্রেট অনেক ইম্পর্টেন্ট ছিল, মোটামুটি ভালোভাবে পড়িয়ে দিলাম। এখন দেখো ভাই খেয়াল করো কি কি লেখা আছে, প্রোটিন। ভাই প্রোটিন কি দেখো তো ভাইয়া, হ্যাঁ অনেকগুলো, মানে আমরা অ্যামিনো অ্যাসিড দিয়ে শুরু করি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে কি তৈরি হয়, সমন্বয়ে তৈরি হয় হচ্ছে প্রোটিন, ঠিক আছে। এখন তো লেখা আছে উদ্ভিদ ও প্রাণীদেহ মিলে 28টির অধিক অ্যামিনো অ্যাসিড আছে। আচ্ছা ঠিক আছে, মানবদেহের সব অ্যামিনো অ্যাসিডই কেমন, আলফা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে আসি হচ্ছে অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% ম্যাট, ঠান্ডা মাথায় পড়তে হবে। তাহলে অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি, সেটা হচ্ছে প্রোটিনের যে মনোমার তাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। তাহলে উল্টা করলে কি হবে, অ্যামিনো অ্যাসিডের যে পলিমার তার নাম কি বলো ভাইয়া, প্রোটিন।
কথা বোঝা গেছে? এখন দেখো অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে খুবই বেশি বেশি আসে যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড মানে কি, যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কেমন সংখ্যা হচ্ছে এরা 20টা, একটু পরে আমরা পড়বো। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরা হচ্ছে দেখো ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি, যে সকল অ্যামিনো অ্যাসিড আমার প্রোটিন তৈরিতে সহায়তা করে না তাকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। উদাহরণ হচ্ছে ভাইয়া অরনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন। সবাই কমেন্টস করতেই হবে, এটা না কমেন্টস করলে হবে না, এতটাই ইম্পর্টেন্ট এটা। যে কারা কারা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, দেখো অরনিথিন, সাইট্রুলিন, হোমোস্যারিন। অরনিথিন, সাইট্রুলিন, হোমোস্যারিন এরা কি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। মাঝে মধ্যে প্রায় দেখো এরকম ঢাকা ভার্সিটিতে কিন্তু আসছে, মেডিকেলেও খুব শীঘ্রই আসবে। প্রায় প্রশ্ন হয় নিচের কোনটি প্রোটিন অ্যামিনো অ্যাসিড নয় বা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের অন্তর্ভুক্ত নয়। ঠান্ডা মাথায় অরনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? সুতরাং এটা খুব ভালোভাবে পারতে হবে ঠান্ডা মাথায়। তাহলে অরনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এরপরে আমরা সেটা হচ্ছে ভাইয়া অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ। এটা হচ্ছে ভাইয়া তিনটাকে বিভক্ত, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। একটু পড়ি অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড কি কি আছে ভাই, অ্যালানিন, গ্লাইসিন, ভ্যালিন। অনেকে ট্রিক্স পড়ে ভ্যাগ, তুমি যেভাবে পড়তে পারো, ভিতে ভ্যালিন, এতে অ্যালানিন, জিতে গ্লাইসিন। কার উদাহরণ? অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। কিন্তু ভাইয়া এটা ভার্সিটির জন্য খুব হট টপিক, মানে মেডিকেলে আসবে আসবে বলেও আসছে না, কিন্তু ভার্সিটিতে এত পরিমাণে আসছে, এটার গুরুত্ব দেখলে তুমি বুঝতে পারছো। এখন আমি ভ্যাগ মনে থাকে না, কিছু মনে থাকে না, আমি এই তিনটা জিনিসের কিছুই পড়তে চাই না। তবে ভাই একটা জিনিস তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে কারা কারা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, মানে সুগন্ধ বের হয় এমন অ্যামিনো অ্যাসিড, খুবই খুবই পারতে হবে। একটু পরি কি লেখা, টাইরোসিন আর হচ্ছে ফিনাইল অ্যালানিন। মার্কামার অবজেক্টিভ, মেডিকেলে আসবে আসবে করেও আসছে না, আশা করি তোমাদের বার চলে আসবে ইনশাল্লাহ। তাহলে টাফি, তাতে কি ভাইয়া, তাতে হচ্ছে টাইরোসিন আর ফিতে হচ্ছে ফিনাইল অ্যালানিন। টাফি, টাইরোসিন আর ফিনাইল অ্যালানিন এরা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। বোঝা গেছে? সবাই কমেন্টস করবা, সবাই কমেন্টস করবা। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ বলো ভাইয়া, টাফি, টাফি, টাইরোসিন আর হচ্ছে ফিনাইল অ্যালানিন। এবার আমরা চলে আসি হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এখানে এটাও খুব ভালোভাবে পারতে হবে, এটা মার্কা মারা অবজেক্টিভ, ঠান্ডা মাথায় পড়তে হবে। দেখো লেখা আছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, এটা হচ্ছে ভাইয়া 8টা। খুবই 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 ইম্পর্টেন্ট। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা ভাইয়া? 8টা। তবে যদি একটু স্যাররা দুষ্টুমি করে প্রশ্ন দেয় যে শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, তখন অ্যান্সার হবে 10টা। শিশুদের একটু বেশি বেশি জিনিস লাগে না, ওরা বাচ্চা মানুষ, ঠিক মতো সবকিছু পারে না। তাহলে এটা কি বললাম যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা বলো ভাইয়া, এটা হচ্ছে জেনারেলি কয়টা? 8টা। এই 8টার নাম টোটস্থ কণ্ঠস্থ করে পারতেই 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 হবে। কথা বোঝা গেছে? তার আগে একটু পড়ে রাখি, তাহলে কেন ভাই প্রশ্নগুলো কিভাবে আসে, আসে নিচের কোনটি, মেডিকেল কিন্তু অনেকবার আসছে, নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের উদাহরণ না, নিচের কোনটি অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। তার মানে যদি আমি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পারি, তাহলে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পারতে সমস্যা হবে না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যেহেতু এইটা তো পড়িয়ে নিবই, এটা লিখতে একটু জায়গা লাগবে, এজন্য একটু সহজ জিনিসটা পড়ে আসি। এটা হচ্ছে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। কি কি আছে? সিস্টিন, সিস্টেইন আর হচ্ছে মিথিওনিন। এটা খুব মজা করে সিয়াম ভাইয়া পড়াতো, যে যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা হচ্ছে এটা পারা ফরজ, কি সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড। কেন? আমরা সবাই জানি আমাদের সবাই কম বেশি ফেভারিট প্লেয়ারকে বলতো ভাইয়া, মেসি। হ্যাঁ মেসি, যদি আমি ব্রাজিলের সাপোর্টার কিন্তু মেসির খেলা পছন্দ করে না এমন লোক খুব কম পাওয়া যায়। যদি বলতে হবে মেসি রোনালদোর মধ্যে কে, তখন রোনালদোর টানটা বেশি আসে, কিন্তু মনে করো যে মেসিও কোনো অংশে কম যায় না। কথা বুঝতে পেরেছো? একটু দেখি কমেন্টসটা কি করি, দেখি কমেন্টস তোমরা করছো কিনা। ওকে ওকে, তোমাদের তো এনার্জি খুব বেশি। যে দেখো তৃষ্ণা মুখার্জি টাফি কমেন্ট করেছে, মৌসুমী সাহা টাইরোসিন ফিনাইলানিন, শিশুর জন্য 10টি অ্যামিনো অ্যাসিড 8টা অ্যামিনো অ্যাসিড, বিকাশ কীর্তনিয়া টাইরোসিন ফিনাইলানিন। ওকে গুড, টাফি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এখন আমরা পড়ছি সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড। সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড এটা হচ্ছে যে দেখো মেসি, খেয়াল করো, মেতে কি মেথিওনিন, সিতে কি সিস্টিন, সিতে কি সিস্টেইন।
তাহলে কি বললাম, সেটা হচ্ছে মেতে মেথিওনিন, সিতে সিস্টিন, আর সিতে কি সিস্টেইন। খুবই পারতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটিতে অনেকবার আসছে, দেখো জাহাঙ্গীরনগরে আসছে অনেকবার, যে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিডের উদাহরণ কোনটা বা কোনটা নয়। সবাই কমেন্টস করো মেসি, যারা মেসির সাপোর্টার তারাও কমেন্টস করে মেসি, যারা মেসির সাপোর্টার না তারা কমেন্টস করে রোনাল্ডো। আমি দেখতে চাই কে যেতে, মেসি ভার্সেস রোনাল্ডোতে। তাহলে মেসি কি, সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড, মেথিওনিন, সিস্টিন আর হচ্ছে সিস্টেইন। তাহলে এটা আমরা পারলাম সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড গেল। তাহলে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড টাফি পারলাম, সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড মেসি পারলাম। এবার যেটা আমার জানতেই হবে, মেডিকেলে অনেক অনেকবার আসছে, সেটা হচ্ছে খেয়াল করো, আসছে কি, আসছে হচ্ছে যে কারা কারা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। এটা খুব ভালোভাবে আসছে, তাহলে এটা আমার পারতে হবে। তাহলে আগে আমরা জাস্ট জিনিসটা পড়ি, কি লেখা আছে দেখো তো, আগে একটু পড়ি যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, লিউসিন লেখা, দেন লেখা হচ্ছে আইসোলিউসিন, দেন লেখা লাইসিন, এরপর লেখা মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান। আবার বলি, কি লেখা, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন আর ফিনাইল অ্যালানিন আর হচ্ছে ট্রিপ্টোফ্যান। এই ট্রিক্সটা একটু বড় করে দিব, কেন দিব কারণ আছে। সেটা হচ্ছে যে দেখো না, কয়দিন আগে অলিম্পিক গেল, সবাই খালি ভাঙ্গি খেলা খেলে, জিমন্যাস্টিক খেলে, ধরলাম এরকম মিলি জিমন্যাস্টিক খেলতে গেছে, তখন দেখো কি হয়েছে, মিলি এমন লাথি মারছে যে মিলির বোট রাইড ছিল, সেই বোট ভেঙে দিয়েছে। বোটকে ভালোভাবে বাংলা বললে কি হয়, ভেলা। তাহলে যদি ট্রিক্সটা হবে, মিলি লাথি মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। সবাই লেখো, মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে, মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, এবার উপরে লিখি, মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। তো খুব একটা বেশি কিছু নাই, এই জন্য আর বলছি না, ঠান্ডা মাথায় খেয়াল করো যে মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। খেয়াল করো ভাইয়া, মিলাবো, তোমরা এখান থেকে মিলাও, খুব ইম্পর্টেন্ট, বইতে মিলাও। মিলি, মিতে হচ্ছে মেথিওনিন, মিলছে। লিতে খেয়াল করো ভাইয়া, লিতে হচ্ছে লিউসিন, লিউসিনের ভাইকে আইসোলিউসিন, আইসো মানে কি দেখতে একই রকম। আবার কমেন্টস করো ভাইয়া, মিতে হচ্ছে মেথিওনিন, লিতে হচ্ছে লিউসিন, লিউসিনের ভাইকে আইসোলিউসিন। ঠিক আছে, গেল। এরপরে লাতে খেয়াল করো ভাইয়া, লাতে কি ভাইয়া, দেখো লাতে হচ্ছে লাইসিন, লাতে কি লাইসিন, বোঝা গেছে। খেয়াল করো ভাইয়া, থিতে কি, থিতে হচ্ছে থ্রিওনিন, কি বললাম বলো, থিতে কি থ্রিওনিন। মেরেতে কিছু নাই। এবার আসি হচ্ছে ভেলা, খেয়াল করো, ভেতে হচ্ছে মানে ভেলা মানে কি, ভ্যালিন, ভেলা মানে কি বলো ভাইয়া, ভ্যালিন। কথা বুঝতে পারছো। এবারে খুব ইম্পর্টেন্ট, ফাটিয়ে দিয়েছে, খেয়াল করো ভাইয়া, ফাতে কি ভালো দেখো ভাইয়া, ফাতে হচ্ছে ফিনাইল অ্যালানিন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা মেডিকেলে বেশি ভুল হয়, খেয়াল কি লিখছে ভাইয়া, ফাটিয়ে। সব থেকে বেশি চেষ্টা করে এইখানে, এই টিতে কি, টিতে যেটা চেঞ্জ করে বেশি ভাইয়া, টিতে কি ট্রিপ্টোফ্যান নাকি টিতে টাইরোসিন, এই জায়গায় সবাই ভুল করে। এই জন্য সিয়াম ভাইয়া খুব ভালো করে পড়াতেন, মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে, বলো, মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। তাহলে এই টয় রশ্মিতে কি, টয় রশ্মিতে অবশ্যই ট্রিপ্টোফ্যান। দেখো ট্রিপ্টোফ্যান, টয় রশ্মিতে কি ট্রিপ্টোফ্যান, নট টাইরোসিন। আবার রিক্যাপ করেন, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড শিশুদের ক্ষেত্রে 10টা, আর যারা হচ্ছে আমরা বুড়ো মানুষ বা একটু অ্যাডাল্ট, এখানে হচ্ছে 8টা। কিভাবে পারবো, মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। একটু রিক্যাপ করেন, মিতে হচ্ছে মিথিওনিন, লিতে লিউসিন, লিউসিনের ভাইকে আইসোলিউসিন, লাতে হচ্ছে লাইসিন, থিতে কি থ্রিওনিন, মেরেতে কিছু নাই, ভেলা মানে কি ভ্যালিন, হ্যাঁ, ফাটিয়ে, ফাতে ফিনাইল অ্যালানিন, টিএ ফাটিয়ে, টিতে হচ্ছে ট্রিপ্টোফ্যান। তাহলে মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। সবাই একটু বড় ট্রিক্স তো, জানি না কমেন্টস করতে পারবা কিনা, একটু কমেন্টস করো। সবাই তো টেক্সটিং এ খুব উস্তাদ, যে মিলি লাথি মেরে ভেলা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, দরকার নাই, এত বড়টা কমেন্টস করার দরকার নাই। তোমরা কমেন্টস করো, এই ফাটিয়ের টয় রশ্মিতে কি ট্রিপ্টোফ্যান নাকি টাইরোসিন, এটা কমেন্টস করো। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটা, ট্রিপ্টোফ্যান নাকি টাইরোসিন, তাহলে বুঝবো তোমরা ট্রিক্সটা মোটামুটি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি হচ্ছে নেক্সট ধাপটা, কি লেখা আছে, প্রোটিন বা আমিষ। ওকে, দেখছো বলছে না যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে অ্যামিনো অ্যাসিড শেষ, এবার হচ্ছে প্রোটিন বা আমিষ। তাহলে প্রোটিন শব্দটার উৎপত্তি হচ্ছে প্রোটিওস থেকে, এটা কমন জিনিস।
জীবদেহের শুষ্ক ওজনের 50% প্রোটিন। বলেছিলাম মানব দেহের ওজনের মানে প্রায় 70% পানি, দ্যাটস ওয়াই পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। আবার জানলাম সেটা হচ্ছে মানব জীবদেহের শুষ্ক ওজনের 50% প্রোটিন। ঠিক আছে, আচ্ছা এখন মোটামুটি আমরা দেখছি যে ইকোলি দেহ প্রোটিন, এগুলো জাস্ট নিজে একটু রিডিং দিয়ে পড়বা। ঠিক আছে, এখানে খুব যে বেশি পড়তে ব্যাপারটা এরকম না, রিডিং দিয়ে আস্তে আস্তে পড়বা। এখানে সবকিছু নিজেরা পড়বা। প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটা আগের দিন পড়াইছি। এনজাইম মানেই প্রোটিন, আবার প্রোটিন মানে কি, প্রোটিন মানেই হচ্ছে কলয়েড। ভাই পড়িয়েছেন আগের দিন যে সকল এনজাইম গুলো কেমন ধরনের, প্রোটিন ধরনের। এনজাইম গুলো কেমন ছিল, কলয়েড। তাহলে প্রোটিন হবে কি, প্রোটিনও কিন্তু হবে কলয়েড। কথা বুঝতে পেরেছো? এরপরে দেখো লেখা আছে বিশেষ তথ্য যে ইশিরেকিয়া কোলির একটা কোষে 3000 প্রোটিন থাকে। প্রোটিন তৈরির কাঁচামাল হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ঠান্ডা মাথায় একটুগুলো পড়ে ফেলবে। ঠিক আছে, চলে আসি হচ্ছে প্রোটিনের প্রকারভেদ। ওরে বাবা, প্রকারভেদ কত বড় না বাবা, এত কিছু পড়া দরকার, ঠান্ডা মাথায় শোনো। যে আমরা যেমন আগের দিন বলেছিলাম যে লিপিডেরও এরকম সরল লিপিড ছিল, যৌগিক লিপিড ছিল, উদ্ভিদ লিপিড ছিল, অনুরূপভাবে এখানেও এরকম সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উৎপাদিত প্রোটিন রয়েছে। সরল প্রোটিনের উদাহরণগুলো আমার বেশি বেশি লাগে অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেরিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন। লেখা আছে সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন কোনটা, লেখা আছে সবথেকে ক্ষুদ্রতম প্রোটিন হচ্ছে প্রোটামিন। এটা সিয়াম ভাই মজা করে পড়াই তো, সেটা হচ্ছে আসলে একটু পরে আমরা দেখবো। দেখো প্রোলামিনও আছে, প্রোটামিনও আছে, তাহলে কোনটা সব থেকে ছোট প্রোটিন? তাহলে ভাইয়া পড়াই তো কোনটা সব থেকে ছোট প্রোটিন। তাহলে খেয়াল করো, ছোটতে ট আছে, তাহলে প্রোটামিনে ট আছে, তাহলে আর প্রোলামিন ঘোলাবে না। কথা বুঝতে পেরেছো? একটু পরে আসতো জন্য বারবার বলে দিলাম যে কোনটা সবচেয়ে ছোট প্রোটিন, অ্যান্সার হবে কিন্তু প্রোটামিন, নট প্রোলামিন। ছোট ট, তাহলে হচ্ছে প্রোটামিন। সবাই কমেন্টস করো ছোট প্রোটামিন, কমেন্টস করো ছোট প্রোটামিন, ছোট প্রোটামিন। ঠিক আছে, যুগ্ম প্রোটিন যাদের নামের শেষে প্রোটিন থাকবে, দেখো নিউক্লিয় প্রোটিন নামের শেষে প্রোটিন আছে, গ্লাইকোপ্রোটিন নামের শেষে প্রোটিন আছে, লিপোপ্রোটিন নামের শেষে প্রোটিন আছে, ক্রোমোপ্রোটিন নামের প্রোটিন আছে, এটা হচ্ছে ভাইয়া যুগ্ম প্রোটিন। ঠিক আছে, এরপর আমরা চলে আসি হচ্ছে নেক্সট স্টেপে। তাহলে এগুলোর ডিটেলস পড়তে হবে একটু পরে, এই ডিটেলস পড়লে মনে হয় মেবি আমাদের শেষ। জৈবিক কার্যাবলী, গাঠনিক প্রোটিন, কার্যকরী প্রোটিন ঠান্ডা আমাদের পড়ে ফেলবা। শিং, ত্বক, নখ খুব একটা দরকার নাই। প্রোটিনের প্রকার 4 প্রকার, এটা একটু পড়ি যে প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টারশিয়ারি প্রোটিন, কোয়াটারনারি প্রোটিন। যেহেতু এটা মেডিকেলের ছাত্র ফেভারিট যে হিমোগ্লোবিনের গঠন অনুসারে প্রোটিনটা কেমন, দেখো তো কোয়াটারনারি প্রোটিন, কোয়াটারনারি প্রোটিন। তাহলে সবাই কমেন্টস করো হিমোগ্লোবিন হচ্ছে কোয়াটারনারি প্রোটিন। তো কমেন্টস দেখি, হিমোগ্লোবিন হচ্ছে কোয়াটারনারি প্রোটিন। তোমরা এখনো অনেক এনার্জিতে কমেন্টস করে যাচ্ছ, আমি অনেক অনেক কৃতজ্ঞ। ঠিক আছে, আশা করি সবার সাথে কম বেশি যারা খুলনায় রয়েছে তাদের সাথে অফলাইনে দেখা হবে, এবং যারা অনলাইনে হবে অনলাইনে অনেকের সাথে আমার দেখা হবে আশা করা যাচ্ছে। যে আফিয়া রহমান, টিফা, টিপ্টোফ্যান, মৌসুমী সাহা, কলয়েড, সবাই টিপ্টোফ্যান সবাই কমেন্টস মোটামুটি করে ফেলেছো, ধন্যবাদ। অর্পা মন্ডল ছোট প্রোটিন, উম্মে হাইবা নিপ্পো ছোট প্রোটিন, আয়শা সিদ্দিকা ছোট প্রোটিন, অর্চনা বাউদিকা ছোট ছোট প্রোটামিন। ওকে, তাহলে সবাই একটু ঘুরে ফিরে ওই একই লোকজন কমেন্টস করছে। এই ক্লাস খালি কি এরা করছে, আর কেউ করছে না? সবাই ধরে বেঁধে বলবো কমেন্টস কর। ঠিক আছে, আচ্ছা ওকে, এখন চলে আসি হচ্ছে আমাদের প্রায় শেষ ধাপে চলে গেছে। এই সরল প্রোটিনটা পড়লে আমাদের মোটামুটি শেষ। এখন দেখো লেখা আছে সেটা হচ্ছে যে এটা আমরা যাই যে দ্রব্যতার ভিত্তি করে সরল প্রোটিন। এবার আসি, এইটাই আমাদের হচ্ছে মেইন টপিক। যারা এতক্ষণ কষ্ট করে পড়েছিলা এবং এইটা না পড়ে চলে গেছো তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। কথা বুঝতে পেরেছো? এর জন্য আমি, যারা ধৈর্যশীল তারা পুরস্কার পাবে, যারা এতক্ষণ কষ্ট করে আছো তাদের এই কঠিন জিনিসটা সহজ করে পড়ানোর প্রয়াস হচ্ছে আমরা আসছি। তাই এটা ভালোভাবে যে বুঝবে তার আরো অনেক কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আশা করি যারা আজকে আমার ক্লাস করছো কিছুটা হলে কনসেপশনটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, যদি না হয়ে থাকে কঠিন অধ্যায় তো এটা তো ক্লাস সেট থাকবে, তোমরা আবার রিক্যাপ করে দেখবে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, এটা মাত্র 5 মিনিট পরে আমরা শেষ করে দিব। আচ্ছা দেখো ভাইয়া, এখানে আমি ঠান্ডা মাথায় লিখি, তুমি যেহেতু ফাঁকা জায়গা আছে ঠান্ডা মাথায় রেখে তোমরাও লিখতে পারো। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ অলরেডি পড়ে ফেলছি, সেটা কি সবচেয়ে ছোট প্রোটিন কোনটা, প্রোটামিন। কখনো ভুল হবে না, তাহলে প্রোলামিন নাকি প্রোটামিন, কে ছোট? প্রোটামিন হচ্ছে ছোট প্রোটিন। গেল। এখন ঠান্ডা মাথায় খেয়াল করবা ভাইয়া, আমরা একটা বেসিক গল্প বলি। আচ্ছা ক্লাসে গল্প বলার সুযোগ ছিল কিন্তু গল্প বলতে গেলে অনেক লম্বা হয়ে যেত। ঠিক আছে, ধরো আমরা ডিম কি ডিম ফাটাই, ডিম ফাটানোর পরে কি হয়, ডিমটা ছেড়ে দেই কড়াইয়ের মধ্যে, তাপ দেই, ওই যে গ্যাস স্টোভে হিট দেই। হিট দিলে কি হয়, ডিমটা শক্ত হয়ে যায় না? শক্ত হয়ে যায় কিনা? ডিমটা কিন্তু শক্ত হয়ে যায়। তাহলে কথা হচ্ছে ভাইয়া যে দেখো ডিমে আমি হিট দিলাম, তরল ডিম ছিল, হিট দিলে ডিমটা কি হয়ে গেল, শক্ত হয়ে গেল। তাহলে কি বলতে পারি তাপ দিলে ডিম জমাট বাঁধে? বলা যায়, যায়। তাপ দিলে ডিম জমাট বাঁধে।
তাপ প্রয়োগ করলে ডিম জমাট বাঁধে। এখন তাহলে কি বলতে পারি ডিমের মধ্যে যারা যারা আছে তাদেরকেও তাপ দিলে জমাট বাঁধে? বলতে পারি। তাহলে ডিমে যে প্রোটিনগুলো আছে, যেহেতু ডিমকে তাপ দিলে জমাট বাঁধছে, তাহলে ডিমের প্রোটিনগুলো জমাট বাঁধছে, অর্থাৎ ডিমে যে প্রোটিনগুলো থাকবে তারা অবশ্যই উত্তাপে জমাট বাঁধবে। খুব ইম্পর্টেন্ট কথা, কারণ বেসিক সায়েন্স, ডিমে হিট দিলেই জমাট বাঁধে, ডিমের প্রোটিনগুলা জমাট বাঁধবে। তাহলে যদি প্রশ্ন হয়, আমি একটু লিখে রাখি, যদি প্রশ্ন হয় এটা নোট করে লিখে রাখতে পারো, একটু পরে মিলাই দিচ্ছি, যে উত্তাপে জমাট বাঁধে কে? উত্তাপে জমাট বাঁধে কে? ডিমের প্রোটিন। এবার কথা হচ্ছে ডিমে কি প্রোটিন থাকে? ডিমে থাকে দুই ধরনের প্রোটিন। দেখো ডিমের সাদা অংশে কি থাকে দেখো তো ভাইয়া? অ্যালবুমিন। আর ডিমের যে কুসুম অংশ সেখানে কি থাকে বলো তো ভাইয়া? গ্লোবিউলিন। তাহলে খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমি যা পড়লাম, যে উত্তাপে জমাট বাঁধে কারা? অ্যালবুমিন, গ্লোবিউলিন। সবাই কমেন্টস করো, উত্তাপে জমাট বাঁধে কারা? অ্যালবুমিন, গ্লোবিউলিন। মনে থাকে, মানে যারা ডিমে থাকে তারাই উত্তাপে জমাট বাঁধে, আর কেউই কিন্তু উত্তাপে জমাট বাঁধবে না। তাহলে অ্যালবুমিন কি তাপে জমাট বাঁধে? বাঁধে। গ্লোবিউলিন কি তাপে জমাট বাঁধে? বাঁধে। প্রোটামিন কি তাপে জমাট বাঁধে? না। প্রোটামিন কি তাপে জমাট বাঁধে? না। বোঝা গেছে? ডিমে যারা থাকে শুধু অ্যালবুমিন, গ্লোবিউলিন, এটা হচ্ছে উত্তাপে জমাট বাঁধে। কথা বোঝা গেছে? ক্লিয়ার? এখন দেখো এটা একটা কনসেপ্ট আমরা পারলাম। এটা পারলে কারা কারা উত্তাপে জমাট বাঁধে, কারা কারা বাঁধে না, আলাদা হয়ে গেল। আর একটা এক্সট্রা ট্রিক্স, সেটা হচ্ছে যে এই ধরনের প্রোটিনের মধ্যে কারা কারা, খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো, পানিতে দ্রবণীয়। প্রায় আসে নিচের কোনটি পানিতে দ্রবণীয়? কি বললাম? নিচের কোনটি পানিতে দ্রবণীয়? এটা ট্রিক্স হচ্ছে হাফ। কি বললাম? ট্রিক্স কি? হাফ। তাহলে সবাই একটু মনে রাখো, পানিতে দ্রবণীয় প্রোটিন কারা? হাফ। খেয়াল করো, H ফর হচ্ছে হিস্টোন, লিখে রাখো বইতে, H ফর হচ্ছে হিস্টোন। A ফর হচ্ছে অ্যালবিউমিন, একটু আগে পড়াইছি। A ফর হচ্ছে অ্যালবুমিন। A ফর কি? অ্যালবুমিন। আর P ফর সেটা হচ্ছে প্রোটামিন, নট প্রোলামিন। কি বললাম? P ফর কি এখানে? প্রোটামিন। তাহলে এটা পড়লেও কিন্তু অনেক কিছু আলাদা হয়ে যাচ্ছে। কারা কারা পানিতে দ্রবণীয় আমরা জানলে, কারা কারা পানিতে দ্রবণীয় না তাদেরকেও আমরা জানতে পারবো। তাহলে পানিতে দ্রবণীয় প্রোটিন কারা কারা বলো ভাইয়া? হাফ। এই হাফ মানে কি? সবাই কমেন্টস করো, হাফ, HAP, হাফ। হাফের H ফর হিস্টোন, A ফর অ্যালবুমিন, P ফর প্রোটামিন। প্রোটামিন। তাহলে ভাইয়া আপনি সবসময় প্রোটামিনের প্রতি পক্ষপাত করছেন, খালি ওটাই শিখাচ্ছেন। সব থেকে ছোট প্রোটিনকে প্রোটামিন। আবার পানিতে দ্রবণীয় প্রোটিনের মধ্যে হাফ, হিস্টোন, অ্যালবিউমিন, প্রোটামিন। তাহলে আপনি প্রোলামিনকে কেন এত অবহেলা করছেন? না, প্রোলামিনকে অবহেলা করছি না, একটু পরে শিখাবো। প্রোলামিনের ল আছে না? তাহলে প্রোলামিন হচ্ছে সাধারণত অ্যালকোহলে দ্রবণীয়। দেখছো, প্রোলামিনকে কিন্তু আমি সাপোর্ট দিয়ে দিছি। তাহলে কি বললাম? আবার বলি ঠান্ডা মাথায়, যারা ডিমে থাকে, এটাই কিন্তু এই অধ্যায়ের মেইন বেসিক। এটা জানতে পারলে তুমি সব পেরে যাবা। কথা বোঝা গেছে? তাহলে আমাদের লাস্ট 5 মিনিটের মধ্যে আমি বলছি, সেটা হচ্ছে কারা কারা উত্তাপে জমাট বাঁধে। যারা ডিমে থাকে তারা উত্তাপে জমাট বাঁধে। অ্যালবুমিন, গ্লোবিউলিন হচ্ছে উত্তাপে জমাট বাঁধে। এরপরে পানিতে দ্রবণীয় প্রোটিন কারা? হাফ, হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন, এরা পানিতে দ্রবণীয়। তাহলে বাকি সব প্রোটিনগুলো কি? পানিতে অদ্রবণীয়। সবচেয়ে ছোট প্রোটিন কোনটা? প্রোটামিন। তাহলে প্রোটামিন কোথায় দ্রবণীয়? পানিতে দ্রবণীয়। প্রোলামিন কোথায় দ্রবণীয়? ল ফর অ্যালকোহলের ল, প্রোলামিনের ল। প্রোলামিন সাধারণত অ্যালকোহলে দ্রবণীয়। কথা বুঝতে পেরেছো? তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। লাস্টবার বলি, ডিমে যারা আছে উত্তাপে জমাট বাঁধে, অ্যালবিউমিন, গ্লোবিউলিন উত্তাপে জমাট বাঁধে। হাফ, হিস্টোন, অ্যালবিউমিন, প্রোটামিন, এই তিনটা হচ্ছে পানিতে দ্রবণীয়, বাকি জিনিসগুলো পানিতে দ্রবণীয় না। প্রোটামিন সব থেকে ছোট প্রোটিন। তাহলে প্রোটামিন হাফ, পানিতে দ্রবণীয়, আর প্রোলামিন সাধারণত অ্যালকোহলে দ্রবণীয়। কথা বোঝা গেছে? এতটুক পারলেই কনসেপশন 100% ক্লিয়ার। এবার আমি এটা মুছে সবাই স্ক্রিনশট নাও, নিলে দেন হচ্ছে আমরা এটা জাস্ট মিলাই দেবো, যে ভাই আপনি যে বললেন এগুলো মিলাচ্ছে কিনা। বাপরে বাপ, সবাই কমেন্টস করছো। HAP হাফ, ঠিক আছে, হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন। উম্মে হাইবা নিপ্পো থ্যাংক ইউ, অর্চনা বালা অধিকারী থ্যাংক ইউ, হাফ। তৃষ্ণা মুখার্জি হাফ,
তানজিনা সিস্টার, সৃষ্টি হাফ, মৌসুমী শাহ হাফ, থ্যাংক ইউ। আগেরটা হচ্ছে উত্তাপে জমাট বাঁধে, অনেকে কমেন্ট করছে নিপ্পো অ্যালবুমিন গ্লোবিউলিন, আরএসপিক অ্যালবুমিন গ্লোবিউলিন, মৌসুমী শাহ, থ্যাংক ইউ। আচ্ছা চলে আসি হচ্ছে যেটা পড়াচ্ছিলাম, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি এরপরে আসলে সিয়াম ভাই যখন আমাদের পড়াইছিলেন তখন অধ্যায়টা এভাবেই হচ্ছে পড়াইছিলেন, যার জন্য আমাদের কনসেপশনটা খুবই মোটামুটি ক্লিয়ার ছিল। সরি একটু কি হয়ে গেল, আচ্ছা একটু বেশি বড় হয়ে গেল, শেষ সময় আর ঝামেলা করিস না ভাই। ওকে ঠিক আছে, তাহলে এটা একটু মুছে দেই। ওকে, তাহলে ভাই আপনি একটু মিলাই দেন যে বললেন যে যারা ডিমে থাকে তারা হচ্ছে আমার উত্তাপে জমাট বাঁধে, যারা হাফ এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। আর পড়তে হবে কি, আমরা দেখো এই ডিম আর হাফ দিয়ে এর বৈশিষ্ট্যগুলো সব ঠান্ডা মাথায় পড়ে ফেললাম, তাহলে পড়তে হবে এক্সট্রা উদাহরণগুলো, মিলাই দেন ভাইয়া। তাহলে ডিমে কে থাকে অ্যালবিউমিন, ডিমে কে থাকে বলো ভাইয়া অ্যালবিউমিন, ডিমে কে থাকে গ্লোবিউলিন। দেখো বলছি যারা ডিমে থাকে তারা তাপে জমাট বাঁধে, তাপ দিলে জমাট বাঁধে কে, অ্যালবিউমিন। মিলছে না, কি সুন্দর। এরপরে গ্লোবিউলিন ভাইয়া, দেখো এটা কি লেখা আছে, এরা হচ্ছে তাপে জমাট বাঁধে, ডিমে যারা থাকে তারা তাপে জমাট বাঁধে। আবার ভাইয়া পড়াইছেন হাফ, হিস্টোন অ্যালবুমিন প্রোটামিন, এরা দ্রবণীয় কিসে, এরা পানিতে দ্রবণীয়। তাহলে খেয়াল করো এই যে হিস্টোন হাফের এতে কি ছিল, অ্যালবুমিন, দেখছো অ্যালবুমিন কিন্তু ভাইয়া পানিতে দ্রবণীয়, অ্যালবুমিন হচ্ছে ভাইয়া পানিতে দ্রবণীয়। বোঝা গেছে? এখন এটা পুরো জানলাম। ভাই মিলাই দেন গ্লুটেনিন তো হাফের মধ্যে ছিল না, ডিমের মধ্যেও নাই, তাহলে গ্লুটামিন পানিতে অদ্রবণীয়। আবার গ্লুটেলিন তো ডিমের মধ্যে নাই, তাহলে এটাও তাপে জমাট বাঁধবে না। কথা বুঝতে পারছো? এবার খেয়াল করো ভাইয়া যে গ্লোবিউলিন বয়রশ্মি না, তাহলে গ্লোবিউলিন কোথায় থাকে, ডিমে তো অবশ্যই থাকে, বীজেও থাকে, প্রচুর পরিমাণে প্রশ্নটা আসে, সবাই কমেন্টস করো বীজে কোন ধরনের প্রোটিন বেশি থাকে, হবে কি অ্যান্সার বলো ভাইয়া, গ্লোবিউলিন। বীজে থাকে কোন ধরনের প্রোটিন বেশি থাকে বলো ভাইয়া, সবই হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে গ্লোবিউলিন। কথা বোঝা গেছে? এবার উদাহরণগুলো দেখে একবারে পুরো যাই। অ্যালবুমিন, দেখো ডিমের সাদা অংশের নাম কি, ওভ্যালবুমিন, ঠিক আছে। গম বীজের লিউকোসিন, শিম বীজের লিগুমেলিন, দুধের ল্যাকটোল অ্যালবুমিন। একটু ঠান্ডা মাথায় পড়ে ফেলবা, মাংসপেশির মায়ো অ্যালবুমিন, তাহলে মাংস মানে মায়ো, লসিকা মানে সিরাম। কথা বুঝতে পারছো? দুধের অপর নাম কি, ল্যাকটোস। এরকম করে ঠান্ডা মাথায় পড়ে ফেলতে হবে। ডিম মানে কি, ওভাল, এই জন্য ওভ্যালবুমিন। তাহলে মোটামুটি আমরা পেরে যাব, ঠিক আছে। তাহলে এবার আসি গ্লোবিউলিন। এবার দেখো ডিমের কুসুমে কি থাকে, দেখো তো ওভোগ্লোবিউলিন। ডিমের সাদা অংশে ওভালবুমিন আর ডিমের কুসুমে হচ্ছে গ্লোবিউলিন। কথা বুঝতে পেরেছো? আবার গ্লোবিউলিন কিন্তু মাংসেও থাকে। চোখের লেন্সে দেখো ইম্পর্টেন্ট ক্রিস্টালাইন গ্লোবিউলিন। কথা বোঝা গেছে? বীজে থাকে কোনটা বেশি, বীজে কিন্তু থাকে হচ্ছে গ্লোবিউলিন বেশি। গ্লুটেনিন একটু পড়ে ফেলবা, গমের গ্লুটেনিন, চালের অরাইজেনিন, এগুলো হচ্ছে সবই হচ্ছে গ্লুটেলিন, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি হচ্ছে নেক্সট স্লাইডে, মানে এরপরে কি আছে দেখো, 4 প্রোলামিন। ভাই পড়াইছেন প্রোলামিনের ল আছে, এজন্য ল মানে কি, প্রোলামিন হচ্ছে অ্যালকোহলে দ্রবণীয়। কিন্তু কথা হচ্ছে যে ভালো জিনিস ভালো, বেশি ভালো কিন্তু ভালো না। হ্যাঁ প্রোলামিনের ল আছে, সে অ্যালকোহলে দ্রবণীয়, কত পার্সেন্ট, 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয়। কিন্তু বলছি বেশি বেশি জিনিস ভালো না। এই যে ইথানল, যদি ভাই 100% ইথানল তাহলে কিন্তু ভালো না। খেয়াল করো, তাহলে প্রোলামিন হচ্ছে 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয়, কিন্তু 100% ইথানল বা পরম অ্যালকোহলে দ্রবণীয় না, অদ্রবণীয়। ঠান্ডা মাথায় বলি প্রোলামিনের ল আছে, সে মোটামুটি 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয়, বেশি ভালো করতে গেলে সমস্যা। এজন্য প্রোলামিন হচ্ছে 100% ইথানলে অদ্রবণীয়। ম্যাট কোশ্চেন যে পরম অ্যালকোহলের সংযুক্তি কি, কি বললাম, পরম অ্যালকোহলের সংযুক্তি কি, আমাদের সময় প্রশ্ন এসেছিল পরম অ্যালকোহল বা অ্যাবসলিউট অ্যালকোহলের সংযুক্তি কি, লিখে রাখো, কমেন্টস করো। 100% ইথানল, তাহলে 100% ইথানলকে কি বলা হয় বলো তো, পরম অ্যালকোহল। কি বললাম বলো, 100% ইথানলকে বলা হয় পরম অ্যালকোহল। তাহলে প্রোলামিন যেহেতু ডিমের মধ্যে নাই, তাহলে তাপে জমাট বাঁধে না, আবার সে অ্যালকোহলে দ্রবণীয়, যদিও 100% অ্যালকোহলে দ্রবণীয় না। এখন চলে আসি হচ্ছে উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। ভুট্টার জেইন, রাইয়ের গ্লিয়াডিন, ঠান্ডা মাথায় পড়ে ফেলবা। এখন হিস্টোন, ভাইয়া পড়াইছেন একটু আগে, হাফ, এইচএপি হাফ, হিস্টোন অ্যালবিউমিন প্রোটামিন। তাহলে হিস্টোন কিন্তু অবশ্যই পানিতে দ্রবণীয়, বা হিস্টোন কি ডিমের মধ্যে আছে না, তাহলে হিস্টোন হচ্ছে তাপে জমাট বাঁধে না, ঠিক আছে। ওই যে নিউক্লিক অ্যাসিডে কি থাকে, হিস্টোন থাকে। সবাই কমেন্টস করা ভাইয়া, এই উদাহরণগুলো কিন্তু 100% ম্যাট। ভুট্টার জেইন অবশ্যই প্রোলামিন, রাইয়ের গ্লিয়াডিন, হার্ডিন অবশ্যই কিন্তু প্রোলামিন। ঠান্ডা মাথায় পড়ে ফেলতে হবে। প্রোটামিন লেখা আছে, সব থেকে ছোট প্রোটিন কে ভাইয়া, প্রোটামিন। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 9-10 আসছে। হিস্টোন অ্যালবুমিন প্রোটামিন, এই প্রোটামিন কিসে দ্রবণীয়,
পানিতে দ্রবণীয়। প্রোটামিন কি ডিমে আছে? না। তাহলে প্রোটামিন তাপে জমাট বাঁধে না। ভাইয়া দেখছো ধরে ধরে পড়া দিচ্ছি, এমন ধরে ধরে কেউ পড়ায় দিবে না। দেখো প্রোপিন সালমিন, এটা খুব ইম্পর্টেন্ট। স্যামন মাছের শুক্রাণুতে যে সালমিন প্রোটিন থাকে, এই সালমিনটা কি ধরনের প্রোটিন? প্রোটামিন। সবাই কমেন্টস করো সালমিন প্রোটামিন, কমেন্টস করো সালমিন প্রোটামিন। স্যামন যেটা থাকে স্যামন থাকে হচ্ছে আমার সালমিন। সালমিনটা কেমন? সেটা হচ্ছে প্রোটামিন। স্ক্লেরোপ্রোটিন, আমাদের নখ, মৃদু, এগুলো যে নখ, খুর, হ্যাঁ চুল, কি থাকে এগুলোতে? থাকতে দেখো চুল, নখ, খুরে থাকে হচ্ছে কেরাটিন বা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এখন দেখো ভাইয়া স্ক্লেরোপ্রোটিন এটা কি হাফের মধ্যে ছিল? না। তাহলে স্ক্লেরোপ্রোটিন পানিতে দ্রবণীয় নাই। যদি স্ক্লেরোপ্রোটিন পানিতে দ্রবণীয় হতো, বাথরুমে গেলে আমরা গোসল করলেই আমরা আবার টাক হয়ে ফিরে আসতাম। আমাদের ছেলেদের চুল আর কাটা লাগতো না, একটু প্রতিদিন টাক হয়ে যাইতাম, আর মেয়েদের লজ্জার সীমা থাকতো না। তাহলে হাফ, হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন। ঠিক আছে, তাহলে এটাই মোটামুটি ইম্পর্টেন্ট। কনজুগেট প্রোটিন পড়ে ফেলবা, নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন উদাহরণগুলো পড়বা। আসলে সরল প্রোটিনটা বেশি ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছো? ওগুলো বেশি আসে। এরপর টপিক 20, লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রোটিনের ভূমিকা। এটা একটু পড়ে ফেলবা যে ইন্টারফেরন হচ্ছে প্রোটিন ব্লাড ক্যান্সার এবং ভাইরাস জনিত রোগ নিরাময়ে সহায়তা করে। কমেন্টস করো ইন্টারফেরন কিসে ব্যবহৃত হয়? ব্লাড ক্যান্সার নিরাময়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড ক্যান্সার নিরাময় কি হেল্প করে বলো ভাইয়া? ইন্টারফেরন। ইন্টারফেরন কোলাজেন পোড়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। আসলে আমরা চেষ্টা করেছি যে এই অধ্যায়টা আসলে অনেক বড়, তো যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, যে কারণে আমাদের একটু পড়াতে, একটু ডিটেলসে গিয়ে পড়াতে হয়েছে। আশা করি আমরা চেষ্টা করেছি যে অল্প সময়ের মধ্যে বা একটু বেশি সময় হলেও তোমরা যারা কষ্ট করেছিলা কনসেপশনটা আগে থেকে ক্লিয়ার হয়েছে। মানে ব্যাপারটা এমন না যে আমি 100% কমপ্লিট করে দিচ্ছি, এটা সম্ভব না। তোমাদের নিজেদের পড়তে হবে, বারবার দেখতে হবে। তবে চেষ্টা করেছি যে জায়গাগুলোতে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যেখানে বেঁধে যেতাম, বাধাপ্রাপ্ত হতাম, সেই জায়গাগুলো তোমাদের যেন একটু করে হলেও সহজ হয়। তোমরা সবসময় ডিএমসি স্কলার্সের সাথে থাকবা, জার্নিতে থাকবা। আগামী 3-4 মাসের জার্নি আশা করি খুব সুন্দর একটা জার্নি হবে। যারা দূরে থেকে দেখছো অনলাইনে, আমরা সবসময় থাকবো তোমাদের সাথে। আর যারা খুলনা শাখায় আছো তাদের জন্য তো আমরা সবসময় আছি নিবেদিত হয়ে। আমাদের জন্য দোয়া রাখবা, তোমরাও ভালো থাকবা। এবং হচ্ছে এই অধ্যায়টা যদি ভালো করো তাহলে তো, যদি ভালো বুঝতে পারো তাহলে মনে করবো আমাদের এই কষ্টটা সার্থক। দেরি হয়ে গেল। শুভরাত্রি, ভালো থাকবা, ধন্যবাদ।